জানালাটা খোলা, সাদাটে রঙের পর্দাগুলো দুলছে, বাতাস আসছে ধেয়ে। মিষ্টি ভোরের সূর্যের প্রতিফলন ঘটছে যেন বিছানা জুড়ে। উবুর হয়ে তন্দ্রা ঘরে আবদ্ধ তন্ময়ের কর্ণকুহরে প্রবেশ করছে মেলি গলার স্বর। সেই মেয়ের কান্নাকাটি আহাজারিতে শব্দ দূষণ তৈরি হচ্ছে, যেমনটা প্রত্যেক সকালেই হয়। মাথাটা তন্ময়ের ভেতর থেকে চিনচিন করে ওঠে, ভ্রুদুয়ের মাঝে সূক্ষ্ম ভাঁজ পড়ে, ডান হাত অনায়াসে কপালে চলে যায়, নড়ে চড়ে উঠে সে ঘুম ছুটে যায়। পিটপিট করে নয়নজোড়া মেলে তাকায়, চক্ষুদয়ে সূর্যের আলো মানিয়ে নিতে সময় নেয়। বিছানার হেডবোর্ড ঘেঁষে বসে ধীরে সুস্থে। শরীরে থাকা পাতলা কম্বলটি হাঁটুতে এসে থামে, প্রশস্ত বুক দৃশ্যমান হয়, পেটানো কোমরে দু এক ভাঁজ পড়ে। বালিশের পাশ হাতড়ে সেলফোনটা হাতে নেয়, নোটিফিকেশন জুড়ে মিসড কলস। সাইলেন্ট মুড খুলে সেলফোনটা ড্রয়ার টেবিলের উপর রাখে, কম্বল সরিয়ে মার্বেল ফ্লোরে পা জোড়া রেখে দাঁড়ায়। অভ্যস্ত ভঙ্গিতে বিছানার বালিশ দুটো গুছিয়ে নেয়, কম্বলটা পরিপাটি করে ভাঁজ করে, বিছানা টান টান করে গুছিয়ে দেয়। মাথার চুলগুলো হাতড়ে জানালার সামনে দাঁড়ায়, পর্দাগুলো টেনে সরিয়ে দেয়। কতগুলো নিঃশ্বাস নিয়ে বাথরুমের দিকে পা বাড়ায়, দাঁত ব্রাশ করে গোসল নিয়ে বেরোয়। শরীরের উপরটা উদম, নিচে সাদা রঙের প্যান্ট পরে সে ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়িয়েছে সবে। কর্ণকুহরে প্রবেশ করছে বাহির থেকে ধূপধাপ পায়ের শব্দের প্রতিধ্বনি। চেনা পরিচিত পদচারণের ভারী শব্দগুলো তার রুমের সামনে এসে থামে। পরপর দরজায় দু এক কষাঘাতের শব্দ এবং অনুমতিবিহীন তক্ষুনি একটা ছোট মাথা দরজা সামান্য ফাঁকা করে ঢুকে। তন্ময়কে দেখে মাথাটা দ্রুত গতিতে বাইরে চলে যায়। একটু পর পুনরায় করাঘাত হয়, অরুর বাচ্চা মতো গলার স্বর শোনা যায়। তন্ময় ভাই, কফি কফি এনেছি, আসতেছি ভিতরে। তন্ময় স্বভাবসুলভ ভঙ্গিতে কাবার্ড খুলে একটা সাদা শার্ট পরে নেয় নিজ গতিতে। তার গলার স্বর তার বাবার মতোই গুরুগম্ভীর, ভীষণ ভারী স্বর। মাত্র ঘুম থেকে উঠে সেই পুরুষালী কণ্ঠখানা এখন মারাত্মক গম্ভীর। আয়। তড়িঘড়ি করে ঢুকতে চায় অরু, পা জোড়া গিয়ে ঠেকে দরজার কোণে। ব্যথা পেয়ে হাত ফসকে কফির মগটা ফ্লোরে পড়ে যায়। কাজ ভাঙার শব্দ তুলে চিৎকার করে উঠে ভয়ে। হাঁসফাঁস করে মাথা তুলে তাকায়, নয়নজোড়া চিকচিক করছে। এই তো কেঁদে দেবে দেবে ভাব। হাতা ফোল্ড করতে নিয়ে তন্ময় মাথা ঘুরিয়ে দেখে নেয়। এসব কীর্তি দেখে যেন সে অভ্যস্ত। এমন ভঙ্গিতে এগিয়ে আসে ওর দিকে, ওকে আগাগোড়া দেখে নেয়। লম্বা কালো চুলগুলো ছড়িয়ে আছে অঙ্গ জুড়ে, এখনো বাঁধা হয়নি। ওর চুল বেঁধে দেয় জবেদা বেগম, স্কুলে যাবার সময় বেঁধে দিবে। ঘুম থেকে উঠে একচোট কেঁদেছে, তাই মুখমণ্ডল ফুলে, হয়তো কোনো কিছুর বায়না ধরেছে। কালো হাঁটু সমান ফ্রকখানা উড়ছে, নাক লাল। গরম কফি ওর গায়ে লেগেছে নাকি সেটা খেয়াল করে নিল তন্ময়, না লাগেনি। নিশ্চিন্ত হয়ে পুনরায় ফিরে আসে, টেবিল থেকে একটা খাতা হাতে নেয়, ওরুর উদ্দেশ্যে বলে, রূপালী আন্টিকে পাঠিয়ে দে, পরিষ্কার করে দেবে। ওরু হেঁচকি তুলছে, হেঁচকি তুলতে তুলতে বলল, সরি, ও মোকে। আমি দেখিনি, এত খেয়াল করে আসলাম তাও এমন হলো। দরজাটা ভালো না, একদমই ভালো না, পাল্টে ফেলা উচিত। আচ্ছা। তন্ময় ভাই জিনিস লাগবে। ওম কি? মার্জি লেটেস্ট মডেলের পেন্সিল বক্স নিয়েছে, আমাকে নিয়ে দিতে বলেন না। আচ্ছা। ওরু ভেতরে ঢুকে একটু ঘুরঘুর করে বেরিয়ে গেল। তন্ময় ব্যাগে একটা বই, দুটো খাতা ঢুকিয়ে নিল। হাতে ঘড়ি পড়তে নিতে দুয়ারে এসে দাঁড়ায় মধ্যবয়সী রূপালী। পান খাওয়া লাল দাঁতগুলো দেখিয়ে হাসে, অনুমতি চাইতে বলে, তন্ময় আব্বা, আমু। জি আসুন আন্টি। ফ্লোরে পড়ে থাকা কাচের টুকরো ডিঙিয়ে রূপালী ভেতরে ঢুকে হাতে কফির মগ এগিয়ে ধরে। তন্ময় সেটি নিয়ে ঠোঁট ছুঁয়ে কিছুটা পান করে। রূপালী দুয়ারের সামনে পড়ে থাকা কাজগুলো পরিষ্কার করতে বসে। আরু মামুনি রে কত করে কইলাম আমি নিয়ে যাই, কথা শুনলো না, নিজেই আইলো। আইয়া কি কামডা করলো, যদি পায়ে পড়তো কেমন হইতো কও। ডাইনিং এ বসে মোস্তফা সাহেব, হাতে নিউজ পেপার, সেটা উল্টিয়ে পাল্টিয়ে দেখছেন তিনি, খুবই মনোযোগী। তন্ময় কিছুক্ষণের মধ্যেই এলো ব্যাগ কাঁধে। সে এসে বাবার পাশে চেয়ার টেনে বসলো। মোস্তফা সাহেব নিউজ পেপার ভাঁজ করে রেখে দিলেন। তাড়াহুড়ো অবস্থায় এক এক করে সকলে উপস্থিত হচ্ছে। অরু এসে বসেছে তন্ময়ের পাশের চেয়ারটায়। সঙ্গে সঙ্গে তন্ময়ের নাকে বেবি পাউডার, বেবি লোশনের গন্ধ এসে লেপটে যায়। চোখ বুজে শুকে নেয়, শরীর নাড়িয়ে অরু নাক টানছে। কফির মগ ভেঙেছে বিধায় একটু কেঁদেছিল, কাঁদলেই মেয়েটার ঠান্ডা লেগে যায়। এই এক গুণ তার মধ্যে চমৎকারভাবে জ্বলে বেড়ায়।
তন্ময় কাচের প্লেট উল্টিয়ে একটা ব্রেড নেয়, ডিম পোচ নিয়ে 2 ব্রেড মিলিয়ে কামড় বসায়। অরু পুনরায় নাক টানে। অপর পাশ থেকে আকাশ ধমকে ওঠে। অরু, খেতে দিবি তুই? নাক টানাটানি আল্লাহর রাস্তায় পরে কর। অরু কষ্ট পায়, টলমলে চোখে তাকায়, টিস্যু দিয়ে নাক চেপে বলে, আমি কি ইচ্ছে করে টানি? এভাবে কেন বলেন ভাইয়া? অগোচরে তন্ময়ের ঠোঁটের কোণ ঘেঁষে হাসি লেপ্টে এসে বিলীন হয়ে যায়। আকাশের গলায় অসহায়তা লেপ্টে। তুই ইচ্ছে করে টান, না হলে অনিচ্ছা টান, আমার মাথা ব্যথা নেই। তুই এখন টানিস না প্লিজ, খেতে পারবো না। না হলে তন্ময় যে কিভাবে তোর পাশে বসে নির্বিকার থাকে আমার বুঝে আসে না। মোস্তফা সাহেব গম্ভীর স্বরে বলে, চুপ থাকো তো আকাশ, খেতে দাও ওকে। চুপচাপ খেতে থাকা তন্ময়ের প্লেটে উড়ে এসে পড়ে ডিম পোচ। অরু আর্তনাদ করে ডিমটা নিতে গিয়ে ডিমটা ভাগ হয়ে তন্ময়ের হাতায় পড়ে, তারপর টেবিলে। তন্ময় নিজের সাদা শার্টের হাতার দিকে তাকায়, দীর্ঘ নিঃশ্বাস ফেলে টিস্যু নেয়, জায়গাটা মুছে পুনরায় খাওয়ায় মনোযোগ দেয়, যেন সে কিছু দেখেও দেখে না। ব্রেডের লাস্টটুকু খেয়ে উঠে দাঁড়ায়, কাঁধে ব্যাগ চেপে বেরিয়ে পড়ে। দুপাশে অবিশ্বাস্য ভঙ্গিতে মাথা নাড়ায় আকাশ। অসহায় চোখে দেখে নেয় তাদের বাড়ির গাধাটাকে। আচ্ছা, এই গাধাটাকে তন্ময় এত সহ্য কিভাবে করে? কিভাবে এটাকে এত ঠান্ডা মাথায় হ্যান্ডেল করে? আকাশ এই গাধাটার সঙ্গে 1 ঘন্টা থাকলে ব্লাস্ট হয়ে যাবে। ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি চলছে। শিক্ষার্থীগণ ভাগে ভাগে দল বেঁধে মিলেমিশে গাছ লাগাচ্ছে খুবই মনোযোগ সহকারে। তাদের সাহায্য করছে স্বয়ং প্রিন্সিপাল। পূর্ব দিকের দেয়ালের সর্বত্র জুড়ে একটা দল হাঁটু গেড়ে বসে। দলের মধ্যে মোট 7 জন। তারা প্রত্যেকের হাত জোড়া কাদামাটিতে একাকার অবস্থা। সে সময় তন্ময়ের উরুতে একটা হাত এসে বসে, হাতটা কাদায় মাখো মাখো পর্যায়ে। সাদা প্যান্টে বড়সড় ছাপ বসিয়ে দেয় মুহূর্তে। চমকে উঠে ইব্রাহিম, মুখে হাত চেপে ভয়ার্ত দৃষ্টিতে তাকায় ভিকটিমের দিকে। ভিকটিম তন্ময় তখন নির্বিকার, তারপর তাকায় মাহিনের দিকে। এত বড় তাণ্ডব করে মাহিন তখন দাঁত বের করে হাসছে। পর মুহূর্তেই সামনের মাটির বালতিটা উঠিয়ে নেয় তন্ময়, সবটুকু মাটি উবুর করে ঢেলে দেয় মাহিনের মাথায়। এভাবেই শুরু হয় কাদায় কাদায় গোসল করা। তাদের বন্ধুদের এই কাদামাটি খেলা দেখে অনুপ্রাণিত হয়ে অন্য সব শিক্ষার্থী, তাদের মধ্যেও এই খেলা জমে ওঠে। নির্বিকার হয়ে দেখতে থাকে শিক্ষকগণ। দূর থেকে নির্দেশনা দিচ্ছে এসব বাচ্চামো বন্ধ করার। কাজ হলো না, সকলেই তখন তুখোর মেজাজে রয়েছে। কাদায় লেপ্টে থাকা তন্ময় ক্যাম্পাসের পশ্চিমে বসে, মাথা এবং মুখশ্রী বাদ রেখে সম্পূর্ণ সে কাদায় মেখে। হাত চেপে রাখা সিগারেটের নিচের অংশটুকু কাদায় ভেজা। গরম চোখে তাকাচ্ছে মাহিনের দিকে। মাহিন তখন বুক ফুলিয়ে হাসছে, সেও সম্পূর্ণ কাদায় মেখে। তার মাথাটাও বাদ রয়নি। বেচারা ইব্রাহিম থেকে ধরে বাকি সদস্যগুলো ছাড় পায়নি, সবাই কাদায় ভেজা। রিহান বিরক্ত গলায় বলল, ওরে মায়ের দিচ্ছস না কেন? এই ছোট মাহিন মজুমদার শুরু করছে বালের খেলা। আমি কোন মুখ নিয়ে বাসায় যাবো? রাস্তায় গেলে আমার জোকার কয়। মাহিন চুইংগাম চিবোচ্ছে। মূলত সিগারেটের সাথে মাটিও একটু মুখে ঢুকেছিল কিছুক্ষণ আগে, তাই বাধ্যতামূলক একটা চুইংগাম মুখে নিয়েছে। মুখটা ফ্রেশ করা দরকার ছিল। সেই চুইংগাম মুখ থেকে বের করে আঙ্গুলে নিয়ে রিহানকে দেখে প্রশ্ন করে, খাবি? রিহানের নাক ফুঁসে উঠে তেড়ে মেরে যায় মাহিনের দিকে। মাহিনও পেছায় না, দুজনেই সমানে বুক ফুলিয়ে আসে একজোট যুদ্ধ করতে। এক পর্যায়ে করেও। তাদের এই মারামারি আর ছেলে মানুষই একই কথা। ঘাসের মাটিতে পড়ে দুজন একে অপরের উপরে উঠে কিল ঘুষি দিতে ব্যস্ত। এই দুই পাগলকে থামানোর চেষ্টা করেনি কেউই। তন্ময় সিগারেট ফেলে দেয় দারোয়ানকে আসতে দেখে। ব্যাগ কাঁধে তুলে নিয়ে আমি গেলাম। যেতে নিয়ে বলে। এ পর্যায়ে মাহিন আর রিহান উঠে দাঁড়ায়। বিরক্ত মুখে রিহান এগিয়ে গিয়ে মাহিনের পিঠের ময়লা ছেড়ে দেয়। একই বিষয় মাহিনও করে। চোখ রাঙিয়ে দুজনেই আলাদা পথে হাঁটা ধরে। ইব্রাহিম ছুটছে তন্ময়ের পিছু, সৈয়দও তাদের সঙ্গে। তাদের বাসা আবার একই দিকে, যাতায়াত করতে সুবিধা। সদর দরজা ঠেলে মাত্রই ঢুকেছে তন্ময়। কিছুটা সামনে এগোতেই তার ওপর থেকে এক ঝাঁক পানি এসে ঠিক তার মাথায় পড়ল। ঠান্ডা কনকনে পানি, জবজবে ভিজে। তন্ময় মাথা তুলে তাকায়। বারান্দায় অরু দাঁড়িয়ে, হাতে বালতি। সে মনে হয় গাছে পানি দিচ্ছিল। বেঁচে ফেরা পানিটুকু নিঃসন্দেহে এখানে ঢেলেছে। অরু তখন ভ্যাবাচাকা খেয়ে চেঁচালো, মাবুদ আল্লাহ, বিড়বিড় করে ছুটে ভিতরে গেল। তন্ময় নির্বিকার মুখে থমকে রইল কিছুক্ষণ। শরীরে পানি ছুঁয়ে দিতে শুকিয়ে যাওয়া কাদাগুলো নরম হয়েছে, শরীর বেয়ে চলেছে সেগুলো। এক্ষুনি গোসল করা প্রয়োজন, না হলে আজ সে নির্ঘাত অরুকে থাপ্পড় মেরে গাল লাল করে ফেলবে। নাক ফুসিয়ে ভেতরে ঢুকে চেঁচিয়ে ডাকে জবেদা বেগমকে। ছুটে আসেন জবেদা বেগম। ছেলের অবস্থা দেখে বাকরুদ্ধ তিনি। কি হইল, এ অবস্থা কেন? একটা তোয়ালা দাও। সুমিতা বেগম তোয়ালে এনে দিলেন। চিন্তিত গলায় বললেন। তন্ময় দ্রুত গতিতে দুয়ারে দাঁড়িয়ে শার্ট খুলে ফেলল, কোমরে তোয়াল পেঁচিয়ে প্যান্ট খুলে সোজা উপরে উঠে গেল।
কাপড় চোপড়গুলো তুলে নিলেন জবেদা বেগম। সুমিতা বেগম তখন নিজের মেয়েটাকে ইচ্ছে মতো বকছে। বকতে বকতে উপরে উঠছেন। অরুণ নরম পিঠে নির্ঘাত দুটো চর পড়বে। তন্ময় সন্ধ্যায় পড়ছিল। সেই মুহূর্তে দীপ্ত আর অরু আসে পড়তে। ছোট দীপ্ত হইচই করে এলেও অরু ছিল নীরব, যেটা সচরাচর সে থাকে না। তন্ময় অগোচরে কয়েকবার দেখে নিল মুখ গোমরা করে থাকা অরুকে। ফুলো ফুলো গোল গোল মুখটা অসহায় হয়ে আছে। নিশ্চয়ই বকুনি খেয়েছে। মাথা দুলিয়ে বলল, বস, হোমওয়ার্ক করে নেই, তারপর কোন চ্যাপ্টারের সমস্যা দেখা আমায়। দীপ্ত ছোট হাতে পায়ে বিছানায় উঠে বসে। ব্যাগ এগিয়ে ধরে তন্ময়ের দিকে। তন্ময় খাতা, পেন্সিল এবং রাবার বের করে দেয়। দীপ্ত নিজের নার্সারির হোমওয়ার্ক করতে বসে মনোযোগ দিয়ে। মাঝে মধ্যে তন্ময় দেখিয়ে দিচ্ছে। সমস্যা হলো অরুকে নিয়ে। নাক মুখ ফুলিয়ে রেখেছে। তন্ময় দীর্ঘশ্বাস ফেলে। সবকিছুতেই সে নির্বিকার থাকতে পারে, সবকিছু অ্যাভয়েড করতে পারে, হ্যান্ডেল করতে পারে। শুধু তার সামনে বসা এই আবেগী মেয়েটার সামনে সে অসহায়, বড্ড অসহায়। তন্ময়ের মুখশ্রী করুণ, দৃষ্টি এলোমেলো বড্ড। তার অশান্তির কারণ ল্যাপটপে চলতে থাকা দৃশ্যটি। একটা ভিডিও চলছে। ভিডিওটি বেশ পুরনো এবং করেছিলেন ওহি সাহেব যখন অরু পৃথিবীতে আসে। হাসপাতালের বেডে শুইয়ে রাখা বাচ্চাটাকে ভিডিও করার এক পর্যায়ে ক্যামেরা চলে যায় 10 বছরের হাফ প্যান্ট হুডি পরে থাকা তন্ময়ের দিকে। তন্ময় হাসছে। তার ছোট ছোট পবিত্র চোখ সদ্যজাত জন্মানো অরুর দিকে। মোস্তফা সাহেব এগিয়ে কোলে তুলে নিলেন অরুকে। হেসে হেসে বললেন, ধুমধাম করে বিয়ে দিব আমার আম্মার। পৃথিবীর শ্রেষ্ঠ রাজপুত্র আনবো আমার আম্মার জন্য। তন্ময়ের হাসি হাসি বাচ্চাটে মুখশ্রীর রং বদলায়। আতঙ্ক ছেপে উঠে মুখশ্রীর সর্বত্র জুড়ে। সে চটফট গলায় বলে, অরুর রাজপুত্র তো আমি। চাচ্ছু বলেছেন আমি হব অরুর রাজপুত্র, তাই না চাচ্ছু? আনোয়ার সাহেব সশব্দে হাসে। হেসে হেসে মাথা দুলিয়ে জানায়, হ্যাঁ তো, আমার তন্ময়ের থেকে শ্রেষ্ঠ রাজপুত্র আর কি হতে পারে? তন্ময়ের মুখমণ্ডল জুড়ে বসন্তের ছোঁয়া। দুগাল ভরে হাসে। চোখ ভর্তি স্বপ্ন বাচ্চা ছেলেটা। সে আশাবাদী নয়নে তাকায় বাবার পানে। মোস্তফা সাহেব অসহায় ভঙ্গিতে দুধারে মাথা দোলায়। তন্ময় তখনই ভিডিওটা বন্ধ করে দিল। কাচুমাচু ভঙ্গিতে উঠে দাঁড়ালো। সেই বাচ্চা অরু এখন 11 বছরের। সারাদিন ফ্রক পরে ঘুরে বেড়ায় বাড়ি জুড়ে। তন্ময়ের আশেপাশে তাকে ঘুরঘুর করতে দেখা যায় রাতের বেলা। পড়তে না বসার হাজারো অজুহাত দাঁড় করায়, তবে সে অজুহাত তন্ময় মানে না। পড়াশোনায় ফাঁকিবাজি বাদে এমন কোনো আবদার নেই যে সে মেয়েটার পূরণ করে না। তন্ময়ের মনে আছে একটা ঘটনার কথা। সেদিন আসমান জুড়ে মেঘ, চারিপাশ আধার, একঝাঁক বর্ষণ নামে ঝড়ো হওয়া প্রকৃতিতে। অরু তখন 9 বছরের। ডিজনি চ্যানেলের প্রিন্সেস পুতুলটা তার পছন্দ নয়। মুগ্ধতায় ডুবে থাকা বাচ্চা অরু আবদার ধরে পুতুলটা তার চাই এবং এক্ষুনি চায়। বাড়ির সকলে বোঝায় সকালে এনে দেবে, আর না হলে অপেক্ষা করতে বৃষ্টি থামুক। কিন্তু অরু মানতে নারাজ। স্বাস্থ্যসম্মত সে কেঁদে কেটে মুখ ফুলিয়ে ফেলেছে। বাড়ি মাথায় তুলে নিয়েছে। তন্ময় পড়াশোনা রেখে নিচে নামে। ড্রাইভার নিয়ে বেরিয়ে পড়ে খেলনার স্টোরগুলোতে। ধানমন্ডির বেশ কিছু স্টোর ঘুরেও সে প্রিন্সেস পুতুলটা পায় না। উত্তরায় রওনা হয়। সেখানকার বিশেষ স্টোরে গিয়ে ঢুকে এবং বেশ খোঁজাখুঁজির পর পেয়েও যায়। 8,000 দিয়ে সেই লেটেস্ট মডেলের প্রিন্সেস পুতুলটা কিনে আনে। অরু পুতুল পেয়ে ভীষণ খুশি। খুশিতে সে তন্ময়ের কোলে চড়ে গলা জড়িয়ে বারংবার চেঁচিয়ে বলেছিল, থ্যাংক ইউ তন্ময় ভাইয়া। অরুর খুশিতে চিকচিক করা নয়নজোড়া দেখে তন্ময় তৃপ্তি পায়। অদ্ভুত তৃপ্তি। এই তৃপ্তি পেতে যেমন পৃথিবীর যা চাইবে বাচ্চাটি তাই এনে দেবে সে। শুক্রবার ছুটির দিন। শাহজাহান বাড়ির কর্তারা আজ বাড়িতেই। 7টায় রান্নাঘরে তোড়জোড় শুরু হয়েছে গৃহিণীদের। কর্তারা বসে লিভিং রুমে। তন্ময় স্বভাবসুলভ 7টায় ঘুম থেকে উঠেছে। ট্রাউজার শার্ট পরে নিচে নামছে সিঁড়ি বেয়ে। লিভিং রুমে বসা আনোয়ার সাহেবের পাশে অরু বসে, হাত পা টান টান সোজা। সে তার বাবাকে নতুন শেখা ব্যায়াম দেখিয়ে দিচ্ছে। তন্ময় তার অপোজিটে গিয়ে বসে। তাকে বসতে দেখেই অরু থেমে যায়। চঞ্চল ভঙ্গিতে তার সামনে এসে দাঁড়ায়। চুলগুলো দুটো বেনিতে বাঁধা, লম্বা পাপড়ি ঝাপটে ঝাপটে সে শুধায়, তন্ময় ভাই, আজকে আপনি ফুটবল খেলতে যাবেন না? তন্ময় মিথ্যে বলে সর্বদার মতো। না। অরু ভাবান্তর ভঙ্গিতে বলে, এই যে আপনি না বলছেন, কিন্তু পরে কেমনে যেন নাটা হ্যাঁ হয়ে যায়। আপনি তো চলে যান খেলতে। যদি এবারও আপনার নাটা হ্যাঁ হয়ে যায়, আমাকে সঙ্গে নেবেন? আমি খেলা দেখতে চাই। আনোয়ার সাহেব শব্দ করে হাসছেন। মোস্তফা সাহেব ভাতিজিকে আরো বিগড়ে দেবার ভঙ্গিতে ছেলেকে বলেন, নিয়ে যাও অরুকে, ড্রাইভার যাবে সঙ্গে, দেখে রাখবে। আমি যাচ্ছি না। তন্ময়ের কাটকাট জবাব। অরুর কম বেশি সব আবদার মেনে নিলেও অনেকগুলো সে মানতে নারাজ এবং তাকে দিয়ে মানানো বড় কঠিন। তার মধ্যে খেলা দেখতে নিতে না যাওয়াটা। এর কারণ আছে তন্ময়ের মনে, কিন্তু মুখে সে আজ পর্যন্ত কাউকে বলেনি। আজকাল রাস্তাঘাটে 10 বছরের বাচ্চা মেয়েদেরও দেখা যায় প্রেমিক নিয়ে ঘুরছে। একটু একটু ছেলে মেয়েদের প্রেমপত্র আদান প্রদান করছে।
তন্ময় যে মাঠে খেলে সেটা বিশাল বড়, সেখানে ছোট বড় সব ধরনের ছেলে মেয়ে থাকে। অরুর বয়সী মেয়েরা তামরা বয়ফ্রেন্ড নিয়ে জড়াজড়ি করে দাঁড়িয়ে থাকে। তন্ময় একদমই চায় না অরু সেগুলা দেখুক বা সে ওদের মধ্যে একজন হয়ে দাঁড়াক বা তার এসবের প্রতি বিন্দুমাত্র ধারণা জন্মাক। এবার অনার্স সেকেন্ড ইয়ারে তন্ময় সদ্যজাত পুরুষ হয়ে ওঠার রাস্তায়, কেবল মুখ জুড়ে ক্লিন শেভ, এখনো পুরোপুরি দাড়ি না ওঠায় শেভ করে রাখতে হয়। আর্মি কার্ড বেশ মানায় বাড়ন্ত বয়সী ছেলেদের। তন্ময়ের ক্ষেত্রেও তাই মুখশ্রীতে লেপটানো গাম্ভীর্যের ছোঁয়া সুদর্শনের তালিকায় ফেলে তাকে। জার্সি পরে কোলে ফুটবল নিয়ে আলগোছে বেরিয়ে পড়ে সে। রাস্তার মোড়ে তার এলাকার ছোট বড় ভাই ব্রাদাররা দাঁড়িয়ে। প্রত্যেক শুক্রবার তাদের সঙ্গে ফুটবল খেলাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফুটবল খেলে সন্ধ্যায় বাড়ি ফিরে আসে। সদর দরজা সামনাসামনি আসতে ছোট অরুকে দেখতে পায়। দরজা দিয়ে ক্ষণে ক্ষণে মাথা বের করে উকি দিয়ে রাস্তা দেখছে। তন্ময়কে দেখতেই দারোয়ান চাচাকে বলে, খুলুন দরজা চাচা, এই যে ভাইয়া, এবার তো খুলুন। তন্ময় খুলতে ইশারা করে। দরজা খুলে দিতে দৌড়ে বেরোয় অরু। হাঁপিয়ে হাঁপিয়ে তন্ময়কে করুণ গলায় বলে, আমায় কেন নেননি? তুই গিয়ে কি করতি? খেলা দেখতাম। খেলা দেখে কি হতো? মার্জি প্রত্যেক শুক্রবারের ভাইয়ার সাথে যায়, প্রত্যেক শুক্রবার খেলা দেখে, আমিও দেখতে চাই। তন্ময় দীর্ঘ নিঃশ্বাস ফেলে অসহায় চোখে তাকিয়ে থাকে। হাতের বলটা রাস্তায় ফেলে। তন্ময় ভেবে বলে, খেলা দেখবি? হুম। আচ্ছা। তন্ময় সেলফোন বের করে চাচাতো ভাই আকাশকে ফোন করে। আকাশ ভেতরে ছিল শুনে দৌড়ে বের হয়। দারোয়ান সহ তারা চারজন সেখানে খেলার মাঠ বানায়। হইচই শুনে বেরিয়ে আসে মোস্তফা সাহেব। অরু হৈ হৈ করে তার চাচ্চুকেও খেলতে ডাকে। ভাতিজির আবদার রাখতে তিনিও বাচ্চাদের সঙ্গে খেলায় যোগ হন। এক এক করে নেমে আসে আনোয়ার সাহেব এবং ওহি সাহেবও। বাড়ির গৃহিণীরা সদর দরজায় দাঁড়িয়ে খেলা দেখছে। স্ট্রিট লাইটের নিচে তাদের ফ্যামিলি প্লে জমে উঠেছে। সাপ্তাহিক ছুটির আগের দিন রাতে তন্ময়ের রুমে জমজমাট পরিস্থিতি থাকে। অরু, সাবিহা, দীপ্ত, আকাশ প্রত্যেকেই আসন পেতে বসে তার রুমের সোফা, চেয়ার এবং বিছানায়। লেট নাইট মুভি দেখে। শুক্রবার বন্ধ যেহেতু রাতভর জেগে কাটায়। এটা সেটা খেলায় মগ্ন হয়। আজ খেলাধুলা নয়, তারা মুভি দেখতে বসেছে। জম্বি মুভি, ভয়ঙ্কর থ্রিলিং। এসব মুভিতে তন্ময় বেশ অ্যাটেনশন দেয়। সম্পূর্ণ রুম আধারে তলিয়ে শুধু টেলিভিশনের আলোয় অরুর ভয়ার্ত মুখশ্রী দেখা যাচ্ছে। একটু পরপর সে সাবিহার কোলে ঢুকে পড়ছে। পাশে তন্ময় বিষয়টা উপলব্ধি করছে। না করে উপায় কই? মেয়েটা হুড়মুড়িয়ে নড়ছে। অজান্তে তার পায়েও হুটহাট লাথি দিচ্ছে। তন্ময় স্পষ্ট শুনছে। অরু ফিসফিসিয়ে বলছে, সাবিহা আপু, জম্বি লোকটা কি এখন নায়ককে খেয়ে ফেলবে? সাবিহা মুভি দেখায় বিভোর। সে ধীর গলায় বলে, পরে বলবো, দেখতে দে। অরু সাবিহার কোল থেকে বেরিয়ে সোজাসাপটা হয়ে বসলো। সে এখন কার কাছে যাবে জানা আছে তন্ময়ের। মুহূর্তে অরু ঘেঁষে তন্ময়ের পাশে আসলো। ধীর গলায় শুধালো, তন্ময় ভাই, জম্বি লোকটা কি খেয়ে ফেলবে? ও পাশে সাবিহা হাসছে নিঃশব্দে। তন্ময়ের দৃষ্টি টেলিভিশনে। সে দৃষ্টি না ফিরিয়ে জবাবে বলে, সবাইকে খেয়ে ফেলবে, টেলিভিশন থেকে বেরিয়েও খেয়ে ফেলতে পারে, কথাবার্তা বলিস না। অরু আতঙ্কে মাথা দোলায়। তন্ময়ের এ ধরনের কথায় ভয় পেয়ে বসে দীপ্ত। ধরফরিয়ে উঠে দৌড়ে বেরিয়ে যায়। তার চেঁচামেচি শোনা যাচ্ছে নিচ থেকে। অরু আবার ওর থেকে বড় মানুষ কিনা অতটা ভয় পায়নি, তবে বাকিটা সময় চুপসে রইল। ভয়ঙ্কর দৃশ্যগুলোর সময় হুটহাট একটু চোখ বন্ধ করে ও মাগো বলেছে, ব্যাস এতটুকুই। আর কোনো প্রশ্ন আতঙ্ক সে দেখায়নি। তন্ময় আড়ালে আবডাল স্মিত হাসে। মাথা ঘুরিয়ে দেখে নেয় অরুকে। দু হাঁটু জড়িয়ে আছে, ভয়ার্ত চোখ জোড়া টেলিভিশনের পর্দায়। তন্ময় মাথা ঘুরিয়ে পুনরায় টেলিফোনে নজর দেয়। তন্ময় ভাই, হুম। আমি একটা বিচার নিয়ে এসেছি। হুম। এই বিচারটা খুবই গুরুত্বপূর্ণ। তন্ময় ভীষণ মনোযোগী পড়াশোনায়। সামনে সেমিস্টার ফাইনাল। একটা কঠিন চ্যাপ্টারে আপাতত নজর দিচ্ছে। হাতে ক্যালকুলেটর। মনোযোগ ছিন্ন ও বিচ্ছিন্ন না করেও বেশ সাবলীল গলায় জবাবে পুনরায় হুঁ বলল। আতঙ্ক নয়নে চারিপাশে তাকিয়ে নেয়, বিশেষ করে দরজার দিকটায়। কেউ চলে আসে নাকি? সে আরেকটু কাছে গিয়ে বসে। গলার স্বর নামিয়ে মিনমিন করে। তন্ময় এবার হাতের কলম, ক্যালকুলেটর টেবিলের উপর রাখে। কিছু একটা হয়েছে, আজ করতে পেরেছে। অরুর দিক পূর্ণ নজর তাক করে। ভয়ার্ত চেহারাটা করুণ হয়ে আছে মেয়েটার। অরু ছটফট করছে, নিজেই নিজের সাথে যুদ্ধ করছে যেন। তন্ময় অপেক্ষা করে, সেভাবেই বসে রয়। অরুর কি বলার আছে জানতে চায়। সময় দেয় পর্যাপ্ত। অরু হাসফাস করে, সময় নিয়ে বলেও, ওর স্কুল যেতে ভয় লাগে। তন্ময়ের দৃষ্টি তীক্ষ্ণ হয়। হৃদয়ের মাঝে ভাঁজ পড়ে। কণ্ঠ চওড়া না করার প্রচেষ্টার সহিত প্রশ্ন করে, কেন? অরু পুনরায় ছটফট করছে। দৃষ্টি তার এলোমেলো।
চিন্তায় তন্ময়ের রক্তে ভাজে ভাজে ভয় ঢুকে কোনো খারাপ কিছু অগোচরে হচ্ছে নাকি অরুর সঙ্গে। তার চিন্তাভাবনা মাথায় ঘুরপাক খেতে থাকে, নিজেকে শান্ত করে। ডান হাত অরুর মাথায় রাখে, চুল বুলিয়ে দিয়ে সাবধানতাজনিত গলায় কি বলে, হয়েছে আমাকে বল, কি হয়েছে? আমি দেখব, ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমি আছি না। সরল গলার স্বরে আজ ভয়ের ততা লেপটে। 2 দিন ধরে আমাকে একজন ভদ্রলোক ফলো করে, খাবার সাথে চায়, বলে কি ঘুরতে নিয়ে যাবে আমায়। সুমনাও লোকটার সাথে ঘুরে, আর ও আমায় বলে চল মিলেমিশে যাই, আমাদের মজা কিনে দিবে নাকি। কিন্তু আমি তো মজা চাই না, আমাদের বাসায় তো সব মজা আছে। আমি না করলেই সুমনা আমাকে ধমকায়, বলে আমার আম্মুর কাছে বিচার দেবে, আমার নামে খারাপ বলে মার খাওয়াবে। এগুলো তো মার্জি জানে, আমি তো মার্জিকে সব বলি। মার্জি বলেছে এক্ষুনি গিয়ে আপনাকে বিচার দিতে, তাই আমি বিচার নিয়ে এসেছি। বুকের ভেতর চলাচল নামক তুফান উপেক্ষা করে তন্ময়, শান্ত ভঙ্গিতে মাথা তোলায়। সে একইভাবে অরুর মাথায় হাত বুলিয়ে বলে, সকালে আমি যাবো সঙ্গে, ভয় নেই, শুয়ে পড় গিয়ে, রাত হয়েছে। অরু বড় শ্বাস ফেলে মাথা দোলায়। খুব বিশ্বাসী সে তন্ময়ের প্রতি। তার ধারণা তার বাপ চাচা ভাইদের থেকে শক্তিশালী পৃথিবীতে আর কেউ নেই। ছোট ছোট পা ফেলে বেরিয়ে গেল। তন্ময় আর পড়তে বসলো না, উঠে দাঁড়ায়, বিছানায় রাখা সেলফোন হাতে নেয়, ফোন দেয় কাউকে, টুকটাক কথা বলে রাখে। সেদিন রাতে আর ঘুম হয় না ছেলেটার, কপালে আঙ্গুল ঘষে বসে থাকে, খুবই চিন্তিত সে। মোস্তফা সাহেব সচরাচর ভোরে ঘুম থেকে ওঠেন, উঠে তার সর্বপ্রথম কাজ বাড়িটায় ঘুরে ফিরে বেড়ানো। আজও তাই করলেন। প্রত্যেক দিনের ন্যায় দোতলার উত্তর দিকে করিডোর ধরে এগুলেন। অরুর পাশের রুমটা খোলা। মোস্তফা সাহেবের পাজরা থমকে যায়। তন্ময়ের রুম এই সময় খোলা কেন? তিনি আধা খোলা দরজা ঠেলে সম্পূর্ণ খুলে ডাকেন, তন্ময়। জবাব আসেনি। মোস্তফা সাহেব ধীরে সুস্থে ঢুকেন, চারিপাশে নজর বোলালেন, 2-1 বার ডাকেন, না, নেই ছেলেটা। এত ভোরে কই গিয়েছে? মোস্তফা সাহেব রুম থেকে বেরিয়ে ছাদে ওঠেন, নেই সেখানেও। নিচে নেমে বাইরের দিকে হাঁটা ধরেন, বাগান ডিঙিয়ে সদর দরজার সামনে এসে দাঁড়ান। দারোয়ান বসে ঝিমাচ্ছে। মোস্তফা সাহেব গম্ভীর স্বরে ডাকেন, ধরফরিয়ে দাঁড়ায় দারোয়ান। ঘুম ভাঙা গলায় সালাম জানায়। মোস্তফা সাহেব জিজ্ঞাসা করেন, তন্ময় বেরিয়েছে? জি স্যার, একটু আগেই বেরোলো। ছেলেটা এমন ভোরবেলা বেরোলো, আমায় জানাবে না? তন্ময় বাবা না করলেন। অতিষ্ঠ ভঙ্গিতে বাড়ির ভেতরে এলেন মোস্তফা সাহেব। সেলফোন বের করে ছেলেকে কল করলেন, ধরছে না, তবে রিং হচ্ছে। চিন্তিত তিনি লিভিং রুমে বসে থাকলেন ছেলের আশায়। এমনটা তন্ময় কখনো করে না, পরিপাটি ছেলে সে। উশৃঙ্খল বোধক কোনো আচরণ তার মধ্যে নেই। কি এমন হলো? তন্ময় ছেলে হিসেবে দারুণ। তার বয়সী ছেলেরা এলাকায় মারধর করে বেড়ায়, মেয়েদের রাস্তাঘাটে টিচ করে, গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে, কিংবা পড়াশোনায় ফাঁকিবাজি করে, খারাপ কাজে লিপ্ত হয়, অথবা আজে বাজে ছেলেদের সঙ্গে ওঠ বসে থাকে, রাত বিরেতে বাড়ি ফিরে। এমনটাই তো আজকাল ছেলেরা করে। মোস্তফা সাহেব নিউজ পেপারে এগুলোই দেখেন। আবার নিজের প্রিয়তম বন্ধু রওশন প্রায় সময় বলেন, আমার ছেলেগুলো কথাবার্তা শোনে না, পড়ালেখায়ও ভালো না, রাত বিরাতে বাড়ি ফেরে, আমার কথার মূল্য দেয় না, মুখোমুখি তর্ক করে, লাগাম ছাড়া হয়ে গিয়েছে এক প্রকার। আর তোর ছেলেটাকে দেখ, মাশাআল্লাহ, সব দিক দিয়েই পারফেক্ট। আমি একটা খারাপ দিক দেখি না, জানিস? আজকাল এত ভদ্র হয় ছেলে মানুষ। পাবলিকে চান্স পেল, ফার্স্ট ক্লাস রেজাল্ট। কি ঠান্ডা মাথার ছেলে, দেখলেই আদুরে লাগে, এত শান্তি লাগে আমার। সেদিন তন্ময়ের সাথে দেখা হলো, নীলক্ষেত বই কিনেছে। গেলাম সামনে, সালাম দিয়ে প্রশ্ন করলো কই যাচ্ছি। আমি বললাম বই নিতে এসেছি, কিন্তু উপন্যাসের বই, ফ্রি টাইমে পড়ব। ও সুন্দর আমাকে ফার্স্ট ক্লাস ইংরেজি বাংলা অনুমোদিত উপন্যাসগুলো এক এক দোকানে নিয়ে কিনে দিল। বইয়ের টাকাগুলো ওই দিল। আমি মজা করে বললাম, যেদিন টাকা ইনকাম করবে সেদিন আঙ্কেলকে কিনে দিও। আজ আমি দেই। সে জবাবে বলল, এগুলো আমার টাকা। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, তোমার টাকা কিভাবে? তুমি তো ইনকাম করছো না। তোর ছেলেটা বলল, টিউশনির টাকা। আমার ভাই বোনদের আমি পড়াচ্ছি। বাবা চাচ্চুরা আমাকে দারুণভাবে বেতন দেন। এই বিষয়টা আমার অনেক ভালো লাগলো। এত সুন্দরভাবে ওকে কিভাবে বড় করলি বলতো? টিপস দে। মোস্তফা সাহেবের বুকটা ফুলে উঠে তখন গর্বে দাউ দাউ করে জ্বলে রক্তের বিন্দু।
ভীষণভাবে গর্ববোধ করেন ছেলেকে নিয়ে। তন্ময়কে কিছু শেখাতে হয়নি। ছেলেটা স্বেচ্ছায় অমন, একটু গম্ভীর স্বভাবের, তবে ভীষণ শান্ত, খুবই বুদ্ধিমান। অবশ্য রেগে গেলে অস্থির হয়, ঘরের জিনিসপত্র ভাঙে, তবে সেটা তার চোখে কখনোই বড় কোনো ইস্যু মনে হয়নি। এতগুলো ভালোর মধ্যে ওই অতটুকু খারাপ কোনো ব্যাপার না। কিন্তু হঠাৎ করে সেই ছেলের জন্য বাড়িতে নালিশ এলে ঠিক কী প্রতিক্রিয়া তার হওয়া প্রয়োজন বুঝে পেলেন না মোস্তফা সাহেব। তন্ময় মারধর করেছে এলাকার ছেলেপেলে নিয়ে, কোন লোককে নাকি পিটিয়েছে। ভিকটিমের পরিবার হতে কোনো প্রকার বিচার এখনো আসেনি বিধায় তিনি লিভিং রুমে বসে। তার শান্ত ছেলেটা এত বড় ধরনের কাণ্ড তো আর এভাবে ঘটায়নি, নিশ্চয়ই কোনো কারণ রয়েছে। সেই কারণ জানার জন্যই তিনি বসে। অফিসে যাননি, ছেলে আসবে, কথা বলবেন, তারপর অন্য কিছু। তন্ময় এলো দুপুরে, মুখশ্রী থমথমে, টি শার্ট নোংরা, জুতোয় ধুলাবালি, চুল উস্কো খুস্কো, ক্লান্তি মুখমণ্ডল জুড়ে। লিভিং রুমে সকলেই উপস্থিত ছিল। তন্ময়কে দেখতেই জবেদা বেগম ছুটে গেলেন। চটফট নয়নে ছেলেকে পর্যবেক্ষণ করছেন। মোস্তফা সাহেব গুরু গম্ভীর স্বরে বলেন, আসতে দাও ওকে, কথা আসতে। জবেদা বেগম না চাইতেও সরে দাঁড়ান। তন্ময় এগিয়ে যায় বাবার দিকে, তার চাচারাও পাশাপাশি বসে। মোস্তফা সাহেব প্রশ্ন করতে হলো না, তন্ময় নিজেই সম্পূর্ণ বিষয়ে খুলে বলে। লোকটার নাম রাজু, এখানকার নয়, হুট করে তাদের এলাকায় আগমন, অল্প বয়সী মেয়েদের নজরে রাখছে, লোভ দেখিয়ে নিয়ে গিয়ে পাচার করার ধান্দায়, ইতিমধ্যে 2-3টা বাচ্চা মেয়েকে কিডন্যাপ করেছে। তথ্যসূত্র পেয়েছে তন্ময়। সব শুনে হাঁপ ছাড়লেন মোস্তফা সাহেব, জানালেন নিজে যাবেন পুলিশ স্টেশনে। এই বিষয় নিয়ে খোলামেলা আলোচনা হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের মেয়েদের যদি কিছু হয়ে যেত, আর তার ছেলেটা। মোস্তফা সাহেব নরম গলায় বললেন, যাও ফ্রেশ হয়ে রেস্ট নাও, এরপর থেকে কিছু হলে আমি জানাবে, কেমন? আমি তো আছি সাহায্যের জন্য, তোমার যদি কিছু হতো। তন্ময় মাথা দোলায়, উপরে যেতে নিচ্ছিল, কিছু একটা ভেবে ফিরে এলো, দাঁড়ালো আনোয়ার সাহেবের সামনে, অসম্ভব গম্ভীর গলায় বলল, চাচু, সুমনা মেয়েটা ভালো না, ওর সঙ্গে মিশতে দেওয়াটা ঠিক হচ্ছে না। আনোয়ার সাহেবের মুখশ্রী থমথমে। তন্ময়ের মাথায় হাত রাখলেন, চুল বুলিয়ে বললেন, তুমি যা বলবে তাই, আমি কথা বলে নেব তোমার চাচির সঙ্গে। গোসল সেরে তন্ময় বিছানায় টান টান হয়ে শুয়ে পড়ল। চোখ জোড়া বুজে নিল চট করে। ক্রোধে মাথাটা এখনো ব্যথিত। দরজা হতে ঠকঠক শব্দ ভেসে আসছে। তন্ময় আওয়াজ দিল, কে? কি প্রয়োজন? অরুর মেলি গলার স্বর শোনা গেল। আমি, কফি পাঠালো বড় মা। তন্ময় বিছানা ছাড়লো, একটা টি শার্ট গায়ে জড়িয়ে নিল। দরজা খুলতেই অরু ভেতরে ঢুকলো হুড়মুড়িয়ে। কফির মগটা বাড়িয়ে ধরল। তন্ময় গাধাটাকে ভালোভাবে দেখে কফির মগ নিল, চুমুক বসিয়ে চেয়ারে বসলো। পিছু পিছু অরুও আসলো, গাল ভরে হেসে বলল, তন্ময় ভাই, আপনি যখন শয়তান লোকটাকে মারছিলেন না, অনেক হ্যান্ডসাম লাগছিল আপনাকে, একদম হিরো হিরো। তন্ময় কেসে উঠে বড় বড় চোখে তাকায়। অরুও তখন অবাক চোখে তাকিয়ে। হয়তো তন্ময়ের এমন রিয়াকশন আশা করেনি। তন্ময় চোখ ফেরায়, এদিক ওদিক তাকিয়ে আদেশ ছুড়ে, পড়া কমপ্লিট করেছিস? আজ পড়া দিতে না পারলে খবর আছে কিন্তু। অরু তড়িঘড়ি করে বেরিয়ে যায়। তন্ময় সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে, পরপর আরো 2 চুমুক পান করে। এই যে এই দিনগুলো বড্ড সহজ সরল ছিল। তন্ময়ের ভালো লাগার দিন ছিল, ভালোবাসার নয়। তার ভালোবাসার শুরুটা ঠিক অরুর 17তম জন্মদিন থেকে শুরু হয়েছিল। সাথে শুরু হয়েছিল তার ধৈর্যের পরীক্ষা, নিজেকে আটকে রাখার লড়াই, ভালোবাসার মানুষকে কাছে পেয়েও দূরে ঠেলে দেবার এক অবিশ্বাস্য সংযম। আজ অরুর 16তম জন্মদিন। জন্মদিন উপলক্ষে সন্ধ্যায় অনুষ্ঠান হবে। বার্থডে কেকের অর্ডার তন্ময় দিয়েছে, রেড ভেলভেট 4তলা কেক। কেকের অর্ডার দিয়ে মাত্রই ছাদে এসে দাঁড়িয়েছে, হাতে কফি থেকে গরম ধোঁয়া উঠছে। ইতিমধ্যে বাগানে আয়োজন শুরু, হইচই, ছুটাছুটি, চেঁচামেচি চারিপাশে। হাতে থাকা কফির মগে চুমুক বসে অদূরে নজর দিল। সাবিয়া লুকিয়ে চুরিয়ে বাগানে এসেছে ফুল তুলতে। খালি পায়ে ওদিকে যাবার কি মানে? মেয়েটার পায়ে কাটা না ঢুকে। তন্ময় গম্ভীর স্বরে চেঁচিয়ে ডাকে, সাবিয়া, কি সমস্যা? জুতো কই? সাবিয়া থমকে যায়, জিহবা দাঁতে চেপে ধরে, বোকা বোকা ধাঁচের হাসে, বিড়বিড় করে বলে, ভাই এই তো পড়ছি। এরপর ফুল না তুলে দ্রুত বাড়ির ভেতরে চলে যায়। তন্ময় কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, তারপর পকেটে হাত ঢুকিয়ে একটু ঘুরে ফিরে ফুলের টবগুলো দেখে। এ সময় মেয়েলি গলার স্বর শুনতে পায়, ফুসুর ফাসুর করছে। তন্ময় তাকায় না। পাশের বাড়িটায় ইতর 2টো মেয়ে থাকে, একটা 5তলায় আর একটা 2তলায়। তন্ময়কে দেখলেই বারান্দায় ওত পেতে দাঁড়ায়, যেন মধু এসেছে, এখন তারা একটু চেখে দেখবে। 5তলায় থাকা মেয়েটার নাম রিদ। ওই ফুসুর ফাসুর সুরে ডাকছে। তন্ময় পাত্তা দিচ্ছে না দেখে এবার একটু শব্দ করেই ডাকে। তন্ময় এমনিতেই বিরক্ত, এখন তার বিরক্ততা কয়েক গুণ বেড়ে গেল। এভাবেই আজ অফিসে যেতে পারেনি বলে মহাবিরক্ত ছিল। অফিসে তার সবে নতুন জয়েনিং, অনেক কিছুই শেখার আছে, শিখছে। এ সময় একদমই ছুটি কাটাতে চাচ্ছিল না। যতই নিজেদের কোম্পানি হোক না কেন, কাজ কাজই হয়, নিজের বা পরের।
কিন্তু মোস্তফা সাহেব মানলে তো? তিনি কড়াকড়িভাবে বলেছেন আজ বাড়িতেই থাকতে। অগত্যা তন্ময় বাড়িতেই রয়ে গেল। ছাদ থেকে নেমে বাগানের দিকে আসতে ডেকোরেশন ম্যানেজমেন্ট ম্যানেজারের সঙ্গে দেখা হলো। আলাপ আলোচনা করছিল দুজন। সে সময় তন্ময়ের দৃষ্টি গিয়ে ঠেকে পশ্চিম দিকটায়। তাদের বাড়ির বড় এক অরু নামক আপদ চোরের মতো হুড়মুড়িয়ে ছুটছে বাগানের দিক। ফর্সা উদম পাজোরা জমিন ছুঁয়ে যাচ্ছে তাড়াহুড়োয়। হালকা কুকরানো চুলগুলো কোমর ছাড়িয়ে নিচে নেমেছে। বাতাসে সেগুলো দুলছে উঠছে। টই টই করে বাগানের ভেতরে ঢোকার জন্য তৈরি মেয়েটা। এখন যদি পায়ে কাটা বিঁধে ও বাড়ি কাঁপিয়ে কান্না করবে। নাকের পানি চোখের পানি তার শার্টে মুছে বলবে, তন্ময় ভাই ব্যথা। তখন তন্ময়ের ইচ্ছে করবে চাটিয়ে একটা চর মারতে। তবে সে সেটা কখনোই করবে না, অন্তত না রাখলে তার দ্বারা এসব মারামারি অসম্ভব ব্যাপার স্যাপার। অগোচরে দীর্ঘ নিঃশ্বাস ফেলে তন্ময়। কপাল মধ্যিখানে ভাঁজ পড়েছে। বিরক্ত সুরে গলা উঁচিয়ে বলে, এই তোর এখানে কি কাজ? অরু থতমত খেয়ে ওঠে, থমকে পড়ে, ফিরে তাকায় মাথা উঁচু করে। পরপরই দাঁত বের করে হাসে। ফুলের পাপড়ি নেয় সুন্দরতম ঝকঝকে নয়নের পাপড়ি ঝাপটে ঝাপটে জবাব দেয়, ফুল নিব, চুলে গুজবো, সুন্দর দেখাবে না বলুন? তন্ময় দৃষ্টি ফিরিয়ে নেয় আর চোখে ফের তাকায়। অরুর চোখ ঝাপটানো তার অন্যতম পছন্দের দৃশ্য। ওই মায়াবী নয়নে লম্বা ঘন পাপড়ি যখন ঝাপটা খায় দারুণ দেখতে দেখায়। অবিশ্বাস্য রকমের টান লাগে মনে, ভীষণ আদুরে লাগে। তন্ময় নিজেই এগোয়, শার্টের হাতা কনুয়ের উপর তুলতে তুলতে ফুলের বাগানে ঢুকে যা যা ফুল লাগবে তুলে দেয়। অরু ফুলগুলো হাতে নিয়ে দাঁড়িয়ে সবগুলো ফুল ফ্রকে নিল। একটা ফুল হাতে নিয়ে কানে গুজে নিল। তন্ময়ের দিকে লাজুক হাসি নিক্ষেপ করে শুধায়, তন্ময় ভাই সুন্দর না ফুলটা? তন্ময় অপলক তাকিয়ে থাকলো, ঢোক গিলল, দৃষ্টি ফিরিয়ে নিল। এলোমেলো ভঙ্গিতে চারিপাশে তাকালো। অরু জবাব পেয়ে ধৈ ধৈ করে ছুটে চলে গেল। শুনতে পেল না তন্ময়ের বিড়বিড়ে করা বলা, এই ফুলের থেকেও সুন্দরতম ফুল তুই। অনুষ্ঠান শেষ হলো রাত 12টায়। তন্ময় এসেই হট শাওয়ার নিয়েছে। রাতে গোসল না করলে তার ঘুম ভালো হয় না, ব্যাড হ্যাবিট বলা যায়। মাত্র এই গোসল সেরে বিছানায় বসেছে। সে সময় দরজা ঠেলে একটা মাথা ঢুকে পড়ল। উদম তন্ময়কে দেখে মাথাটা দ্রুততম গতিতে চলে গেল। পরপর দরজায় কড়াঘাত। তন্ময় আনমনে সামান্য হাসে, গলার স্বর গম্ভীর করে বলে, আমি। কি লাগবে? অরু এবার বিড়বিড় করে জবাব দেয়, আমার গিফট। তন্ময়ের ঠোঁট ঘেঁষে ছুটে দুষ্টু হাসি। উঠে দাঁড়ায়, একটা টি শার্ট জড়িয়ে বলে, হাই। অরু পারমিশন পেয়ে হুড়মুড়িয়ে ঢুকে। সাদা প্রিন্সেস গাউন এখনো পরে, পরীর মতো মাথায় ক্রাউন, হাতে সাদা গ্লাভস। তাকে একটা ছোট পরী বলা যায়। সে হাত বাড়িয়ে দেয়, আমার গিফট। কি গিফট চাই? বাইসাইকেল। সাইকেল দিয়ে কি হবে? মার্জি চালিয়ে যায় স্কুলে, ওর সাথে মিলেমিশে আমিও যেতে চাই। হবে। আচ্ছা। অরু বাইসাইকেল পাওয়ার খুশিতে ছুটে বেরোয়। তন্ময় সেলফোন হাতে নেয়। সে কয়েকটা বাইসাইকেলের পেজ ঘুরে বেশ কয়েকটা সাইকেল দেখে শুনে সে সাদা লাল কম্বিনেশনের একটা সাইকেল পছন্দ করে। পরপর অগ্রিম পেমেন্ট করে, অর্ডার প্লেস করে ফেলে। কাল নাগাদ চলে আসবে হয়তো। তন্ময় বন্ধু মহলের সব থেকে গম্ভীর নীরব ব্যক্তি। প্রয়োজন ব্যতীত তার মুখ থেকে শব্দ বেরোয় না। নীরব দর্শকের মতো শুনে এবং দেখে। তাই বন্ধু মহলের সকলের ক্যারেক্টার সম্পর্কে তার অবিশ্বাস্য রকমের প্রেডিকশন রয়েছে এবং তা সত্য হয়। খুব কম কথা বলা তন্ময় যখন কিছু বলে তা অনেকটাই স্বর্ণজান এবং তার স্বর্ণযুক্ত কথাবার্তার মান রাখা হয় দারুণভাবে। যেমন সেদিন রিহান আড্ডায় এসে পৌঁছালো মন খারাপ নিয়ে, মারাত্মক ধরনের ডিপ্রেস সে। বন্ধু মহলের সকলেই প্রশ্ন করলো কি হয়েছে। রিহান ইচ্ছার বিরুদ্ধে গিয়ে খুলে বলে সে সুহানিকে পছন্দ করতে চায় না। তাও কেন দিন দিন পছন্দের মাত্রা বাড়ছে। আশ্চর্যজনকভাবে তন্ময় সেদিন মুখ খুলে খুব সাবলীল গলায় বলে। রিহান অসহায় চোখে তাকিয়ে থাকে। তন্ময় উপদেশ দেয়, সমুদ্রের স্রোতকে থামাতে পারবো আমরা? কখনই না। থামানোর প্রচেষ্টা না হয় ডুবে যাবো, না হয় মরে যাব। তবে সেই স্রোতের সঙ্গে আমরা তাল মিলিয়ে চলতে পারবো। চলতে গিয়ে উপভোগ করবো, আনন্দ পাবো, বইটা গিয়ে হবো। রিহান তন্ময় সেই উক্তি আজও মনে রেখেছে। সেই উক্তি মনে গেঁথে নিয়ে মনের স্রোতের সঙ্গে তাল মিলিয়ে এত দূর এসেছে। এখন পছন্দের ভীষণ গভীরে সেখানটার নাম ভালোবাসা, যার অন্ত নেই, যার কোনো সীমান্ত নেই। রিহান ভাবে, খুব করে ভাবে, তন্ময় বুঝি ভালোবাসা নামক স্রোতের সঙ্গে তাল মিলিয়ে অনেক দূর চলে গিয়েছে, এতটাই দূর যেখান থেকে ফেরার রাস্তা নেই। তন্ময় ল্যাপটপে টাইপিং করছে, পাশেই অরু দীপ্ত বসে পড়ছে বললে ভুল হয় অরুর ক্ষেত্রে। সে বইয়ের ফাঁকে ফাঁকে উকিঝুঁকি দিচ্ছে। নয়নজোড়া তার শান্ত নেই। তন্ময় দেখেও দেখছে না, নজর আন্দাজ করছে ব্যাপারটা। খুব গাম্ভীর্যের সহিত কাজ করছে। মুখ খুলে শুধু দীপ্তর সাবজেক্টগুলো বুঝিয়ে দিচ্ছে। দীপ্তর হোমওয়ার্ক শেষ হলো, বইপত্র গুছিয়ে ব্যাগ কাঁধে নিয়ে দাঁড়ালো। আর চোখে অরুকে দেখে বলল, চোখ এক জায়গায় থাকলে পড়াশোনা কিভাবে শেষ হবে?
অরু চোখ পাকিয়ে তাকাতেই ছেলেটা ছুটে পালালো। তন্ময় এবারও অগ্রাহ্য ভাবে রয়েছে। বিষয়টা আসলে অগ্রাহ্য সে মোটেও করছে না, সবই খেয়াল করছে, দেখছে। না চাইতেই চোখ চলে যাচ্ছে। এই যে অরু কানের পেছনে চুল গুজে আদুরে চোখে তাকাচ্ছে, ছটফটিয়ে উঠছে, বসছে, কিছু একটা বলবে হয়তো। তন্ময় বুঝেও জিজ্ঞাসা করছে না। আজ অগত্যা অরু কিছুক্ষণ অপেক্ষা করে মুখ খুলল। তন্ময় ভাই, আপনি সাইমা আপুকে চেনেন? না। চেনেন না? ওই যে পাশের বিল্ডিং এর আপুটা। তন্ময় মাথা ঘুরিয়ে স্বাভাবিক চোখে তাকায়। অরু আমতা আমতা করে বলে, ওই আপুটাকে আপনার কেমন লাগে? মুখশ্রী স্বাভাবিক রাখা কিছুটা কষ্টের হয়ে পড়ল তন্ময়ের জন্য। সে ভুরু উঁচিয়ে প্রশ্ন করে, কি বলতে চাইছিস? পয়েন্ট কি? অরু মুখ গোমরা করে। আপুটা ভালো না, কেমন যেন আপনার দিকে বাজে চোখে তাকায়। দেখলেন না বিকেলে কেমন করছিল? আর আজ তো আমায় ডেকে বলে আপনার নাম্বারটা দিতে। কত বড় সাহস! তুই দিয়ে দিস? না, আমি কেন দিব? একদমই দিব না। বিড়বিড় করে কথাটুকু শেষ করলো। তন্ময় সাবলীলভাবে বলে, গুড, এবং দৃষ্টি ফেরায়। আড়ালে সামান্য হাসে। অরু পুনরায় হাঁসফাঁস করছে। ঘড়ির কাঁটা 10টায় যেতেই তন্ময় উঠে ল্যাপটপ গুছিয়ে ফেলে, সেগুলো টেবিলে রেখে পিছু ফিরে। অরু এখনো বসে, যেন এখানেই থাকবে। তন্ময় ভুরু জোড়া উঁচু করতে অরু নিঃশব্দে মুখ বাঁকায়। হেলাফেলা ভঙ্গিতে উঠে ব্যাগ বই খাতা বুকে জড়িয়ে যাওয়ার জন্য রওনা হয়। তবে যায় তো যায় না। দরজার কাছটা এগিয়ে ফিরে তাকায়, বিড়বিড় করে বলে, তন্ময় ভাই, আপনার কেমন মেয়ে পছন্দ? তন্ময় মুখশ্রী বহু প্রচেষ্টায় দ্বিগুণ গম্ভীর করে। সেই গম্ভীর মুখশ্রী দেখে ওরু ভয় পায়, দ্রুত পায়ে ছুটে পেলায়। তন্ময়ের অধর জুড়ে হাসির বিচরণ। বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে সে বোকার মতো মুচকি হাসে। বারান্দায় গিয়ে দাঁড়াতেই ঠান্ডা বাতাসের প্রলয় ছুঁয়ে দেয়। সেই মুহূর্ত একটা সিগারেট ধরায়। সেদিন ছিল প্রলয়ঙ্কর বর্ষণ প্রকৃতির বুকে। তন্ময় দুদিনের ট্যুরে দিয়ে ফিরেছে, সামান্য ড্রিঙ্কও করেছিল, তবে নেশায় ধরেনি তাকে। ভীষণ রাত হয় বাড়িতে ঢুকতে। একদম ভিজে জবজবে অবস্থা। বাড়ির সকলে ঘুরতে ব্যস্ত, কেউ জেগে নেই। তাই সরি, এখানে ঘুমে হবে মনে হয়, ভুল আছে। বাড়ির সকলে ঘুমে ব্যস্ত, কেউ জেগে নেই। তাই সে সোজা নিজের রুমের সামনে এসে দাঁড়ায়, তবে ভেতরে ঢুকে না। দাঁড়িয়ে রয় রোবটের ন্যায়। হুট করে বাঁদিকে হাঁটা ধরে অরুর দরজার সামনে এসে দাঁড়ায়। দরজায় হাত ছোঁয়ায়, দরজা খোলা। ধাক্কা দিলেই খুলে যাবে। মেয়েটা দরজা লাগায় না কেন? কেন কেন? তন্ময় রাগ হবে নাকি সুযোগের সদ্ব্যবহার করবে জানে না। ধাক্কা দিতে নেয় দুবার, কিন্তু শেষমেশ দিচ্ছে না। ইচ্ছে ভেতরে যাবার, অরুকে একটু দেখার, কিন্তু শেষ মুহূর্তে নিজেকে আটকায়। মাথা দরজায় ছুঁয়ে সেভাবেই দাঁড়িয়ে থাকে। পায়ের শব্দ পেতেই চমকে ফিরে তাকায়। মোস্তফা সাহেব দাঁড়িয়ে, চোখ মুখ শান্ত, মোটেও আশ্চর্যের ছোঁয়া নেই। তন্ময় নিজেকে প্রস্তুত করে বাবার প্রশ্নের সম্মুখীন হতে, কিন্তু সেটা হলো না। মোস্তফা সাহেব ভীষণ শান্ত গলায় বললেন, ঘরে যাও। তন্ময় থমকে রয়। ধীর পায়ে করিডোর ভিজিয়ে নিজের রুমে ঢুকে যায়। মোস্তফা সাহেব ছেলের রুমের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকেন। ভাবনায় বিভোর তিনি। এক পর্যায়ে হতাশার নিঃশ্বাস ফেলে চলে যান। তন্ময় মোটেও নিজের ঘরে ঢুকে না। বাবা যেতেই সে দরজা খুলে বের হয়। এবার আর দাঁড়ায় না, সোজা অরুর রুমের দরজা খুলে ভেতরে ঢুকে। মেয়েটা আজও জানালা খোলা রেখেছে। বাতাসে পর্দা উঠছে, বৃষ্টির ছিটেফোঁটা প্রবেশ করছে। তন্ময় ভেতরে পা বাড়ায়। বিছানার পাশের স্ট্যান্ড লাইট জ্বালানো। সেই হলদেটে আলোয় অরুর মুখমণ্ডল স্পষ্ট। মেয়েটা বেঘরে ঘুমোচ্ছে। তন্ময় দূরত্ব রেখে দাঁড়িয়ে থাকে। অরুর ঘুমন্ত মুখশ্রী দেখে নির্নিমেষ ভাবে। হঠাৎ চোখ যায় পাশে। মুহূর্তেই তন্ময়ের ভাবভঙ্গি পরিবর্তন হয়। হাত বাড়ায়। অরুর সাথে একটা সাদা শার্ট, তন্ময়ের শার্ট ধরে পাথরের ন্যায় দাঁড়িয়ে থাকে নির্বিকার ভঙ্গিতে। অনুভব করে শরীরে সর্বাঙ্গ জ্বলছে। অদ্ভুত উত্তেজনায় থরথর করে কাঁপছে বুক। অরুর দিক দ্বিতীয়বার তাকানোর সাহস দেখায় না। শার্টটা বিছানায় রেখে দ্রুত পায়ে বেরিয়ে যায়। যাওয়ার পূর্বে দরজা ভালোভাবে লাগিয়ে দেয়। তন্ময় অবশ্যই গম্ভীর স্বভাবের, কথাবার্তা কম বলে, তবে কখনো তার বন্ধুদের অযথা না বলতে পারে না। তার মুখ থেকে সর্বত্র বেরোয়, হ্যাঁ ঠিক আছে, যেভাবে ভালো হয়, কিংবা আচ্ছা যেভাবে তোরা চাস। শুধু একটা বিষয়ে তার মুখে না শোনা যায়, সেটা অরুর বিষয়। মাহিন যখন মুখশ্রীতে আদুরে ভাব এনে বলে, তন্ময় প্লিজ একদিন অরুকে আন, মেয়েটার সাথে পরিচয় করিয়ে দে। তন্ময়ের মস্তিষ্ক কাজ করার পূর্বেই কাজ করে। সেই গম্ভীর গলায় বলে ওঠে, না। এই নিয়ে মাহিনের আফসোসের শেষ নেই। আজও আড্ডায় বসে মাহিন হতাশা নিঃশ্বাস ফেলে বারবার বলছে, বন্ধুদের কথা এখন আর কোনো দাম নেই। তার কথার প্রভাব তন্ময়ের উপর আদতে পড়ছে নাকি দ্বিধার বিষয়। তন্ময় অন্যমনস্ক রূপে বসে। এসেছে অবধি এমন হয়ে আছে, বেশ গম্ভীর এবং অন্যমনস্ক। বিষয়টা ধরল রিহান। ড্রিঙ্কসের গ্লাস টেবিলে রেখে উঠে দাঁড়ায়। তন্ময়ের পেছনে দাঁড়িয়ে তার কাঁধে হাত রাখে। প্রশ্ন করে, রয়েছে
বউ বুঝি বেশি পেন দেয়? তন্ময় মাথা তুলে একবার তাকায়, আবার নজর ফিরিয়ে রাখে হাতের গ্লাসের উপর। লাল ড্রিঙ্কগুলো নাড়িয়ে তুলছে। মাহিন সিরিয়াস হয়, গমগমে গলায় বলে, কিছু হয়েছে? বন্ধুদের মধ্যে বিচলিত ভাব চলে এলো। সকলেই আপাতত নীরবতা পালন করছে। তন্ময়কে ডিপ্রেস দেখাচ্ছে। এভাবে মন খারাপ তন্ময়কে সচরাচর দেখা যায় না। মাহিনের প্রচন্ড খারাপ লাগছে। হাতের ড্রিঙ্কটাও বিষাদ লাগছে। সে উঠে দাঁড়ায়, তন্ময়ের কাজ চেপে তাকে দাঁড় করায়, নিয়ে চলে রেস্টুরেন্টের ছাদের দিকে। যাবার পূর্বে বলে, থাক তোরা। রিহান থাকে না। মানিব্যাগ পকেটে ভরতে ভরতে দুজনার পিছু ছুটে যায়। এই রেস্টুরেন্টের ছাদ আকর্ষণীয়, মানুষজনের ভিড় কম। যেহেতু এখানে চেয়ার টেবিলের উদ্গ্রীব নেই, এক কোণায় দাঁড়ায় তিনজন। তন্ময় দুই বন্ধুর মধ্যে একটা সিগারেট ধরায়। সে দেখা দেখি মাহিন আর রিহানও সিগারেট ফুঁকতে নেয়। এবার আর প্রশ্ন করে না, শুধু তাকিয়ে থাকে জাঁকজমক রাস্তায়। তন্ময় একসময় নিজেই মুখ খুলে, আমি কি অধৈর্য হয়ে গেলাম? রিহান ক্ষীণস্বরে বলে, আমার দেখা সব থেকে ধৈর্যবান মানুষ তুই। তন্ময় দীর্ঘ নিঃশ্বাস ফেলে হাতে সিগারেট ফেলে দেয়। ছটফট ভঙ্গিতে বলে, আজকাল বাসা যেতে ভয় হয়। আমার বাসায় তাড়াতাড়ি না পৌঁছালে অশান্তি অনুভব করি। নিজেকে ভীষণভাবে অপদার্থ মনে হচ্ছে। হঠাৎ কি কারণে এমন হচ্ছে? তন্ময় কপালে আঙ্গুল ঘষে। ওরও আমার পছন্দ করা শুরু করেছে। হ্যাজেল আবার। মাহিন বড়সড় চোখে তাকায়। রিহান বলে, তা তো আনন্দের, আর তোর মতো ছেলের ওপর ফল করা সাধারণ বিষয়। আচ্ছা, বুঝতেছিস কিভাবে ওরা তোকে পছন্দ করছে? মাহিন তেরা চোখে তাকায় রিহানের দিকে, ধমকের সুরে বলে, গাধার ছেলে, বলদ একটা। ওরুকে হাতে পিঠে চড়িয়ে বড় করলো তো বুঝবে না তো কে বুঝবে? হ্যাঁ তুই? আচমকা তন্ময় হেসে ওঠে, হাস্যোজ্জ্বল হাসি। হাসতে হাসতে তাকায় বন্ধুদের দিকে, হেসে হেসে বলে, অযথাই বারবার তাকায়। ডাইনিংয়ে খেতে বসলে ঘুরে ফিরে তাকায়, সামনে ঘুরে ফিরে বেড়ায়। আমার পছন্দের জামা কাপড় পরে সারাদিন গোছগাছ সাজুগুজু করে ঘুরতে নিতে বলে। আর এগুলো আমি একা দেখি না, বাড়ির সবাই দেখে। সেদিন বাবা আসলো রুমে, এসে বলতেছে আমায় ডিফারেন্টভাবে চলতে। আমার চলাফেরার ধরন দেখে নাকি অরুর কিশোরীর মনের পরিবর্তন এসেছে। মাহিন শব্দ করে হেসে উঠল। হাসতে হাসতে চোখের কোণে জল জমেছে। তন্ময় দীর্ঘশ্বাস ফেলে, অদূরে তাকিয়ে বলে, নিজেকে নিয়ন্ত্রণে রাখা ঠিক হয়ে পড়েছে। সরি, যেন যে অরুও আমায় পছন্দ করে, ভিন্ন চোখে দেখে। আমি যেসব করিনি ইদানিং তাই করছি। সেদিন বাড়ি ফিরে বেয়াদবের মতো অরুর রুমে ঢুকেছি ওকে দেখতে, যেটা আমি কখনোই করিনি। আগে যে চোখে দেখতাম, আজকাল তার বিপরীত। বিষয়টা খুবই বিশ্রী হয়ে উঠেছে দিন দিন। রিহান সিরিয়াস গলায় বলে, দোস্ত, আঙ্কেলকে জানিয়ে দে, বলে দে তুই ওরুকে চাস অ্যাজ এ লাইফ পার্টনার। তোদের এঙ্গেজমেন্ট করিয়ে দিবে। ওরু অনার্সে পড়াকালীন না হয় বিয়ে দিবে। আমার বিশ্বাস ওরুর বাবা মা কোনো মতে অমত করবেন না। তুই বেস্ট ওরুর জন্য। তন্ময় চুপ রইল, জবাব দিল না। সমস্যা তো মোস্তফা সাহেব, তিনি সবকিছুই জানেন, তন্ময়ের অনুভূতি বুঝেন। তার বাবার থেকে তন্ময়কে কে ভালো বুঝে? মানুষটা আগে থেকেই জানে এবং জেনে শুনে বিষয়টা অ্যাভয়েড করতে চাচ্ছেন। তন্ময় সেই বিষয়ে ভালোভাবে অবগত। শাহজাহান বাড়ির ভেতরটা নিত্যদিনের মতোই উজ্জ্বল ছিল। হঠাৎ সেই উজ্জ্বলতায় ছায়া প্রবেশ করলো যেন। তন্ময় বাড়ি ফিরেছে মাত্র, তার ঢুকতে দেরি, ডাক পড়তে দেরি হয়নি। মোস্তফা সাহেব অত্যন্ত গম্ভীর এবং দাপুটে গলায় তন্ময়কে নিজের রুমে ডেকে নিয়ে গিয়েছেন। তন্ময় সেজে গিয়েছে, এখনো ফেরেনি। দুজন পুরুষ মানুষ আধা ঘন্টা ধরে কি ধরনের আলাপ আলোচনা করছে তার বোধগম্য হচ্ছে না আনোয়ার সাহেবের। তিনি থমথমে পরিবেশে ব্যস্ত পায়ে পায়চারি করছেন লিভিং রুমে। ক্ষণে ক্ষণে নজর ফেলছেন দেয়াল ঘড়িতে। এখন 11:35। চিন্তায় দুর্ভুয়ের মাঝে ভাঁজ পড়েছে সূক্ষ্ম। এই বয়সে এত স্ট্রেস তো নেওয়া যাচ্ছে না। বিড়বিড় করে কপাল ধরে সোফায় বসলেন। তার বড় ভাই এতটাই গাম্ভীর্যের সহিত তন্ময়কে ডেকে নিয়ে গেছে যে আনোয়ার সাহেবেরই বুকের ভেতরটা তিত্তির করে কাঁপছে। কপালে ছোট ছোট ঘাম জমেছে। বড় ভাইকে বড্ড ভয় পান কিনা। সম্মানও তো কম করেন না, ভালোবাসাও অগাধ। সুমিতা বেগম চায়ের কাপটা এগিয়ে ধরলেন। চাটা নাও। গরম মাথায় গরম চা খেলে মেজাজটাও গরম হবে, রেখে দাও, পরে খাবো। সুমিতা বেগম ভেবাচাকা খেলেন যেন। গরম চায়ের সাথে গরম মেজাজের সম্পর্ক কিভাবে হয়? তুমি বুঝবে না সুমিতা, ম্যাথমেটিক্সে তুমি দুর্বল। মুহূর্তেই থমথমে হয়ে ওঠে সুমিতা বেগমের মুখমণ্ডল। বিড়বিড় করে বললেন, গরম চা আর গরম মেজাজের মধ্যে ম্যাথামেটিক্স কিভাবে গুরুত্বপূর্ণ? অদ্ভুত। ওহি সাহেব ছেলেকে রাম ধমক মেরে উপরে তুলেছেন। উপরে বলতে দোতলায়, নিজের রুমে পাঠিয়েছেন। ছেলের প্যানপানিতে বদহজম হচ্ছিল এক প্রকার।
এত কুকর্মের কথাবার্তা বলতে পারে ছেলেটা? হাতের ঘড়িতে দৃষ্টি ঘুরিয়ে ফিরিয়ে হাসপাস করে ওঠেন। বড় ভাবের দিকে তাকিয়ে বলে, 30 মিনিটস। এতক্ষণ ধরে নিশ্চয়ই মধু নিয়ে আলোচনা হচ্ছে না? সিরিয়াস ম্যাটার। ভাবি, আপনি কি কিছু জানেন? জবেদা বেগম চোখের ইশারায় জানালেন কিছুই জানেন না। ওহি সাহেব ছটফট ভঙ্গিতে উঠে দাঁড়ায়। এমন সময় পশ্চিম দিক হতে চেঁচামেচির শব্দ ভেসে আসে। নিশ্চুপ পরিবেশে এই দুই একটা চেঁচামেচির শব্দ, বজ্রপাতের নয়। আনোয়ার সাহেব তড়িঘড়ি করে সেদিকে ছুটলেন। ছুটতে নিয়ে পড়তে নিলেন, অমনি নিজেকে সামলে পুনরায় ছুটলেন। মোস্তফা সাহেবের মুখশ্রী রাগান্বিত, থরথর করে কাঁপছে ঠোঁট। তন্ময়ও আজ শান্ত নেই, ক্রোধে নয়নজোড়া লালচে হয়ে আছে, গলার রগ নীল হয়ে বেরিয়ে। ডান হাত কেটেছে, রক্ত চুইয়ে পড়ছে মেঝেতে। কাচের গ্লাসটিও ভেঙে চুরে পড়ে আছে সেখানটায়। শব্দ তুলে দরজা ঠেলে ঢুকেন জবেদা বেগম। ঢুকে কিং কর্তব্য বিমূর্তি তিনি আর্তনাদ করে ওঠেন। দ্রুততম গতিতে এসে দাঁড়ান ছেলের পাশে। কম্পিত হাতে তন্ময়ের রক্তাক্ত হাতটা জাপটে ধরেন। চোখ অশ্রুসিক্ত, গলাস্বর উঁচিয়ে বলেন, এসব কি করেছিস? এই তন্ময়, রক্ত পড়ছে। আল্লাহ! তন্ময় তখনও মোস্তফা সাহেবের দিকে দৃষ্টি রেখে আছে। কণ্ঠনালী চেপে দৃঢ় স্বরে বলে, আই ওয়ান্ট হার। আমার মধ্যে কি প্রবলেম? হোয়াটস রং উইথ মি? আমাকে বিশ্বাস কেন করতে পারছো না? আই নো হার বেটার দেন বাবা। তাহলে কেন আমি ওর জীবন সঙ্গী হতে পারবো না? হোয়াট দ্য হেল নট? মোস্তফা সাহেব বাকরুদ্ধ। ঘন ঘন শ্বাস ফেলে তিনি আঙ্গুল তুলে স্ত্রীর উদ্দেশ্যে বলেন, তোমার ছেলেকে বলো আমার পরিবারের উপর নজর ফেলতে না। ও চাচ্ছে এই পরিবার ভেঙে যাক আর ভাইয়েরা আলাদা হোক। এটা আমি কখনো হতে দিব না, কখনো না। জবেদা বেগম আতঙ্কিত গলায় চেঁচায়, হয়েছে কি? কি নিয়ে কথা বলছেন? মোস্তফা সাহেব তেড়ে আসে, গলা নামিয়ে দাঁতে দাঁত চেপে বলে, তোমার ভদ্র ছেলে ওই আরুকে বিয়ে করতে চাই, ওই ছোট্ট মেয়েটাকে, যাকে সাবিয়ার সমান ভালোবেসে বড় করেছি, নিজের মেয়ের ন্যায়। ছোট থেকে ভাই বোন সম্পর্ক ওদের। আর আমার কমপক্ষে ও আরো 10 বছরের বড়। এসব ভাবে কি করে ও? আমাদের এই সুন্দর পরিবারে কি হবে এগুলো জানাজানি হলে? হ্যাঁ। স্তব্ধ ভঙ্গিতে দাঁড়িয়ে থাকেন জবেদা বেগম। বেশ কিছুক্ষণ চুপসে রইলেন। মোস্তফা সাহেব সন্তুষ্ট অনুভব করলেন। ভেবে নিলেন স্ত্রীও অমত করছে, কিন্তু তার ধারণা পাল্টে জবেদা বেগম বলে ওঠেন অত্যন্ত গম্ভীর গলায়, পুত্রবধূদের নিজের মেয়ের মতোই বড় করে, পরের বাড়ির মেয়ের মতো নয়। চাচাতো ভাই বোনের কি বিয়ে হয় না? একসাথে বড় হয়েছে তো কি হয়েছে? ছেলে মেয়ে দুজন দুজনকে পছন্দ করে, এর থেকে গুরুত্বপূর্ণ কি? আমার ছেলের থেকে ভালো জীবনসঙ্গী অরুর জন্য এই পৃথিবীতে নেই। ঘরের মেয়ে ঘরেই থাকবে সারা জীবন। আমি কোনো আপত্তির কারণ দেখছি না। আমার জবেদা, ধমকে ওঠেন মোস্তফা সাহেব, তুমি কি আদৌ বুঝতে পারছো কি বলছো? আমার পরিবার, আমার এত বছরের স্বপ্নের পরিবার ভেঙে যাবে এই তুচ্ছ তাচ্ছিল্য কারণে? ছেলে মানুষই চিন্তা ভাবনা পাশে রাখো, শুধু নিজের কথা ভাবছো। এই বিষয়টা আদৌ আনোয়ার কিংবা সুমিতার ভালো লাগবে নাকি ভেবে দেখেছো? কতটা লজ্জাজনক পরিস্থিতি সৃষ্টি হবে বাড়ির মধ্যে ভেবেছো? আরো বাচ্চারা আছে জবেদা। হয়তো আনোয়ার আমার মুখের কথা ফেলতে না পারে, এই বিষয়ে মেনে নিল। তারপরে কি হবে যদি ভবিষ্যতে ওদের মধ্যে সমস্যা হয়? এই বয়সে ব্যবধানের কারণে যদি ওদের সম্পর্ক ভেঙে যায়, তখন শুধু ওদের না, আমাদের পরিবারের মধ্যেও ধরবে। অনেক অনেক সমস্যা আছে, ভেবেচিন্তে। জবেদা বেগম অবাকের চূড়ান্তে যেন। এই চেনো তুমি আমাদের ছেলেকে? তন্ময়? আমি এই বিষয়ে আমার বাড়িতে আর একটা শব্দ শুনতে চাই না। তোমার ছেলেকে বলো আমার বাড়িতে থাকতে হলে আমার মতামত মেনে থাকতে হবে। তন্ময় শক্ত গলায় বলে, থাকবো না, আপনার মতামত মানব না, আর বাড়িতেও থাকবো না। এই বাড়িতে সেদিনই ফিরবো যেদিন অরুকে আমার হাতে তুলে দেবেন। গটগট পায়ে বেরিয়ে যায় তন্ময়। দেখা হয় চাচু চাচিদের সঙ্গে, সবাই দাঁড়িয়ে। তন্ময় দ্রুত পায়ে ইতিমধ্যে উপরে উঠে গিয়েছে। মোস্তফা সাহেব শব্দ করে সোফায় বসেন, পাশে বসেন জবেদা বেগম। গলার স্বর নামিয়ে তিনি বলতে নেন, ছেলেটা ওরকে সত্যি। কথাটুকু শেষ করতে পারেননি, পূর্বেই খুব বাজে ভাষায় চেঁচিয়ে ওঠেন মোস্তফা সাহেব। রাগান্বিত
তার মুখে যা এসেছে বলে ফেলেন। ওদিকে স্বামীর কাছ থেকে কখনো এমন ব্যবহার না পাওয়া জবেদা বেগমের পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। মুখ চেপে ডুকরে কেঁদে ওঠেন। কি হবে এই বাড়িতে না থাকলে? কিছু হবে না, থাকুন আপনি আপনার স্বপ্নের পরিবার নিয়ে। এই স্বপ্নের পরিবারের কেউ নই আমি, আমার ছেলে। অপমানিত মুখশ্রী নিয়ে লাগেজ গোছাতে ব্যস্ত হয়ে পড়েন তিনি। নিজের বাবার বাড়ি জিনিসপত্র ছাড়া কিছুই নিলেন না। খুবই হালকা ওজনে লাগেজ হাতে বেরিয়ে গেলেন। মোস্তফা সাহেব এক দৃষ্টিতে চেয়ে আছেন মেঝের রক্তের পানে। স্পষ্ট শুনছেন ভাইয়ের বউয়ের আর্তনাদ। তন্ময় জাবেদা বেগমকে থামানোর আপ্রাণ চেষ্টা তাদের। চোখের কোণ ঘেঁষে গড়িয়ে পড়ল এক ফোঁটা জল। ওসি সাহেব দরজায় করাঘাত করছে সমানে। ভাইয়া ভাবি আর তন্ময় এসব কি করেছে? ওরা বাড়ি ছেড়ে চলে যেতে চাচ্ছে, আপনি কেন কিছু বলছেন না? পাথরের ন্যায় জবাব দিলেন মোস্তফা সাহেব। যেতে দাও। থমকে গেল শাহজাহান বাড়ি। সবকিছু স্তব্ধ বিমূঢ়। হুটহাট হেঁচকি তুলে মেলি কান্নার স্বর ছাড়া আর কিছুই শোনা গেল না। সাবিহা দুয়ারে দাঁড়িয়ে সমানে কাঁদছে। কাঁদতে কাঁদতে মেয়েটার মুখমণ্ডল লাল। চোখের সামনে থেকে গায়েব হয়ে গেল মা ভাই। হাজারো আকুতি করেও থামাতে পারেনি। বাড়ির বাকি সদস্যদের অবস্থাও নাজেহাল। অরু ঘুমন্ত মুখশ্রী নিয়ে হন্তদন্ত ভঙ্গিতে নিচে নামছে। তাড়াহুড়ো পায়ে বেরিয়ে গেল দুয়ার খুলে। দীপ্ত তার পিছু পিছু ছুটছে। তন্ময় করুণ গলায় বলে, আম্মু প্লিজ জেদ করো না, তুমি ভেতরে যাও। জবেদা বেগম অঝরে কাঁদে। লাগেজ হাতে হাঁটতে শুরু করে ছেলের সামনে। তোকে একা যেতে দিব? কখনো না। কিভাবে থাকবি? কখনো একা বাইরে থাকতে পেরেছিস? হোমসিক হয়ে পড়িস, একা থাকতে পারবি না। তুমি চলে এলে বাবাকে কি দেখবে? অসুস্থ হয়ে পড়বে। সাবিয়ার কথা তো ভাবা দরকার। কোনো চিন্তা নেই, সুমিতা মুফতি আছে, দেখে শুনে রাখবে। যেদি মায়ের সামনে তন্ময় হার মানল। অরু আর দীপ্ত তাদের সামনে এসে থেমেছে। ঘুমন্ত অরুর ঘুমের রেশ এখনো কাটেনি। মেয়েটার সদ্য ঘুম ভাঙা মুখশ্রী চোখের জলে লেপটে তন্ময় সেই মুখ পানে দৃষ্টিপাত করে রইল। অরু জবেদা বেগমের আঁচল টেনে ধরেছে। এই বড় মা, কোথায় যাচ্ছ? আমায় ফেলে কোথাও যেতে দিব না, বাড়ি চলো। জবেদা বেগম অরুকে বুকে টেনে নিলেন। মাথায় হাত বুলিয়ে বললেন, তো চাচুর খেয়াল রাখিস। খুব বড় দায়িত্ব দিয়ে গেলাম, পালন করবি কেমন? অরুর সেই কি কান্না হাউমাউ শব্দে কাঁদছে। জবেদা বেগমকে মানাতে না পেরে তাকায় তন্ময়ের পানে। তন্ময়ের শান্ত মন কিংবা তার শান্ত দৃষ্টি কিছুই আজ আর শান্ত নেই, অশান্ত এবং বেসামাল। অরু দুপা এগিয়ে তন্ময়ের পেটের দিকটায় শার্টের অংশ টেনে ধরে। আকুতি ভর্তি কণ্ঠে বলে, ফিরে চলুন না তন্ময় ভাই। তন্ময় নিজের পুরুষালী হাতটা অরুর মাথায় রাখে। অগোছালো চুলগুলো গুছিয়ে দেয়। এক আকাশসম মন খারাপ আড়াল করে গম্ভীর গলায় বলে, বাগানে উদম পাই যাবি না। ঘরের দরজা ঘুমানোর আগে বন্ধ করে শুবি। স্কুলে যাওয়ার পথে গাড়ি নিবি। বিয়ে কুটকাল। অরুর কান্নার মাত্রা বাড়ল বলে তন্ময় দীপ্তর মাথায় হাত বুলিয়ে এগিয়ে সদর দরজা পার করে। জবেদা বেগম শেষবার নিজেদের বাড়িটার দিকে তাকালেন। আঁচলে মুখ চেপে ছেলের পেছন পেছন চলে গেলেন। বারান্দায় আড়াল হয়ে দাঁড়ানো মোস্তফা সাহেবের নয়ন ভর্তি জল। খুব গোপনে কোন ঘেঁষে আসা জল মুছে নিলেন। লালিত করুণ চোখজোড়া দেখে গেল যন্ত্রণাদায়ক দৃশ্যটি। ডেবিট ক্রেডিট এমনকি গাড়ির চাবি সহ সবকিছুই তন্ময় রেখে এসেছে লিভিং রুমে। পকেটে 1000-এর উপরে কিছু টাকা। সে একা হলে বন্ধুদের বাড়িতে উঠে যেত, তবে সঙ্গে রয়েছে তার মা। এই জন্য তন্ময় বেশ চিন্তায় পড়ে। জবেদা বেগম ছেলের চিন্তা বুঝে নিলেন মুহূর্তে। তিনি কাঁধ ব্যাগে হাত ঢুকিয়ে কিছু টাকা বের করে বলেন, এগুলো আমার জমানো 10,000 তোর নানা দিয়েছিলেন, আপাতত নে। তারপর গয়না আছে, এগুলো তো নানির, বিক্রি করে ফেলবি। তন্ময় মন খারাপ নিয়েও হাসে। মায়ের হাত থেকে লাগেজ নিয়ে নেয়। তার কাজ চেপে নিজের সাথে নিতে নিতে বলে, শাহজাহান মোস্তফা সাহেবের থেকেও তোমায় বেশি ভালো রাখবো মা। জবেদা বেগম হাসেন অশ্রুসিক্ত নয়নে। আগ বাড়িয়ে ছেলের ঘামে ভেজা মুখশ্রী মুছে দিলেন আঁচল দিয়ে। রানিং শপ রেস্টুরেন্টে ঢুকে প্রথমে জবেদা বেগমকে বসিয়ে দিল সোফায়। মায়ের জন্য খাবার আর নিজের জন্য কফি অর্ডার করে মোবাইল হাতে ফেসবুকে ঢুকলো। চটজলদি ফ্ল্যাট খোঁজার জন্য একটা পোস্ট করে ফেললো। খুব ভালো মানের ফলোয়ার থাকে ভিড় জমে গেল মন্তব্য সেকশনে। তাদের এরিয়ার মধ্যে ভালো মানের ফ্ল্যাট সম্পর্কে জানতে পেল, যেগুলো ইতিমধ্যে খালি, চাইলেই আজ ওঠা সম্ভব। তন্ময় ফ্ল্যাটের ছবির সাথে উল্লেখিত কন্ট্যাক্ট নাম্বারে কল দিতে লাগলো এক এক করে। কয়েকটার সঙ্গে কথাবার্তা বলে দুটো ফ্ল্যাট বাছাই করে নিল। আর দুটোর ফ্ল্যাটই পাশাপাশি, যে কোনো একটা চুজ করবে দেখে শুনে। শাহজাহান বাড়ি থেকে বেশি দূরে যেন না হয় তার খেয়াল রাখলো দারুণভাবে। জবেদা বেগম খাবেন না।
তন্ময় তাকে এক প্রকার জোরপূর্বকই খাওয়ালো, তারপর মাকে নিয়ে বেরোলো রেস্টুরেন্ট থেকে। রিক্সা নিয়ে সোজা গন্তব্যে এসে থামলো 8তলা বিল্ডিং এ বাড়ি, খুব পরিপাটি এবং নির্জন। বাড়ির সামনে একটা কৃষ্ণচূড়া গাছ, খুবই সুন্দর সেটি। জবেদা বেগম বলেন। জবেদা বেগম মন খারাপ করলেন। ফ্ল্যাটটা পছন্দ হলো জবেদা বেগমের। আমাদের বাড়ির সদর দরজার সামনে এমন একটি গাছ লাগালে কেমন হয়? ভালো, বাড়ি ফেলে এটা লাগিয়ে নিও। সে তো কত দেরি। তাহলে কাল এনে দেব, আপাতত বারান্দায় লাগিয়ে নাও। হ্যাঁ, ভালো বলেছিস। বারান্দাখানা ভীষণ বড়। সব থেকে ভালো বিষয়, দুটো বেডরুমে বারান্দা, বড় রান্নাঘর, লিভিং রুমে দারুণ স্পেস। সমস্যা হলো ভাড়া নিয়ে 30,000। তন্ময় অবশ্য গ্রাহ্য করলো না, সে অগ্রিম 10,000 দিয়ে তৎক্ষণাৎ উঠে পড়ল। পুরো খালি ফ্ল্যাটে চোখ বুলিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেললো। জবেদা বেগম লাগেজে লিভিং রুমে মেঝেতে রেখে রান্নাঘরে ছুটেন। তড়িঘড়ি করে বললেন, তন্ময়, আগে রান্না বান্না কিছু করা দরকার। রান্নার জন্য আপাতত যেসব লাগবে লিস্ট করে দেই, নিয়ে আয়। তোর বন্ধুদের কল করে ডাক, খেয়ে দিয়ে যাবে। নতুন ফ্ল্যাটে উঠলাম, ইনভাইটেশন দিয়ে ঘরের একটা আমেজ আনা দরকার। তন্ময় ভুলেও নিজের বিচ্ছু বন্ধুদের ডাকবে না, মা যতই বলুক না কেন। চুপচাপ বাজার করে আনলো দুহাত ভরে। মায়ের হাতে সেগুলো ধরিয়ে এসে বারান্দায় দাঁড়ালো, চিন্তায় মশগুল। ফ্ল্যাটে এক্ষুনি কিছু ফার্নিচার লাগে। তার মায়ের কোমরের সমস্যা, নরম বিছানা ছাড়া ঘুমাতে পারে না। চিন্তিত সে অন্যমনস্ক হয়ে পড়ে। জবেদা বেগমের রান্না বান্না তখন চুলোই। সে সময় কলিং বেল বেজে ওঠে। তন্ময় দ্রুত পায়ে লিভিং রুমে আসে। জবেদা বেগম দরজা ইতিমধ্যেই খুলেছেন। দারোয়ান দাঁড়িয়ে হেসে বলে, নিচে অনেকগুলো ভ্যান গাড়ি নিয়ে বেশ কিছু লোকজন এসেছেন। তারা নাকি আপনাদের বাড়ির অতিথি, মানে 5তলার। যদি একটু এসে দেখতেন। তন্ময় চমকালো, ভড়কালো। জবেদা বেগমও অবাক। ছেলের সাথে তড়িঘড়ি নেমে এলেন নিচে। সদর দরজায় এসে আহাম্মক হয়ে গেল মা ছেলে। মোট 11টা ভ্যান গাড়ি জুড়ে ফার্নিচার, সোফা সেট, ডাইনিং টেবিল, বক্স বেড, কাবার ধরে অনেক কিছুই। এক একটা ফার্নিচারের উপর বড় কাগজ লাগানো। সেখানে লেখা তন্ময়ের বিচ্ছু বন্ধু বান্ধবদের নাম, যেমন গিফট ফ্রম মাহিন, গিফট ফ্রম ইব্রাহিম, গিফট ফ্রম রিহান, গিফট ফ্রম সুহানি। মাহিন হইচই ফেলে এগিয়ে আসলো। আন্টি দাওয়াত দিয়েছে, দাওয়াত খেতে এলাম। খালি হাতে তো আর আসা যায় না। তন্ময় নির্নিমেষ চোখে শুধু তাকিয়ে রইল। সে আসলে রাগবে নাকি কাঁদবে নাকি হাসবে বুঝে পেল না। বন্ধু বান্ধবদের আনা ফার্নিচার দিয়ে ফ্ল্যাট ফিল আপ হয়ে গেল। খুব দারুণভাবে প্রত্যেকটা ফার্নিচার মিল করে নিয়ে এসেছে। লিভিং রুমের আকর্ষণীয় সোফার সেটখানা পুরো ফ্ল্যাটের নকশা পরিবর্তন করে ফেলেছে ইতিমধ্যে। মাহিন ক্লান্ত ভঙ্গিতে হাত পা চড়িয়ে সোফায় বসেছে। রিহান, ইব্রাহিম ওরাও বসে। 3 ঘন্টা ধরে কাজ করেছে। ফার্নিচার ওঠানো, সেট করা থেকে ধরে এভরিথিং। তাই এক একজনের শ্বাস প্রশ্বাস অস্বাভাবিক। রান্নাঘরে জবেদা বেগমের সঙ্গে সুহানি রয়েছে। দুজনে বেশ গল্পগুজব করে রান্না বান্না করছে। হুটহাট হাসছে শব্দ করে। এর মধ্যে রিহান দুবার উকি মেরেছে। ঘ্রাণে মহমা করছে কিনা চারিদিকে। ক্ষুধা কয়েক গুণ বেড়েছে। রান্নাবান্না শেষ হতে সুহানি লিভিং রুমে এসে বলে গেল, হ্যালো, ইটস ডিনার টাইম। ডিয়ার বয়েজ, ফ্রেশন আপ হয়ে ডাইনিং এ জলদি চলে আসো। আসতেছি ভাই, ক্ষুধা লাগছে ভয়ঙ্কর। তন্ময় গোসলে গিয়েছে সর্বপ্রথম। মাত্রই বেরিয়েছে গোসল সেরে। সারাদিন দৌড়াদৌড়ি করতে হয়েছে যেহেতু শরীর ভীষণ ক্লান্ত ছিল। ঠান্ডা পানি ক্লান্তি বেশ খানিকটা দূর করতে সাহায্য করেছে। মাথা মুছতে মুছতে লিভিং রুমে আসতে বন্ধুদের উদ্দেশ্যে বলল, ফ্রেশ হয়নি। হুড়হুড় করে এক একজন গিয়ে ফ্রেশ হয়ে এলো। ছুটে গিয়ে ডাইনিং এ বসে পড়ল। টেবিল ভর্তি খাবার, অনেক পদের রান্না করা হয়েছে। সেগুলো সার্ভ করছে সুহানি। জবেদা বেগমের রান্নার হাত দারুণ। খাবারের নকশায় তার প্রমাণ। চেটেপুটে খেয়ে মাহিন প্রশংসা করেই চলেছে। রিহান খাওয়ার এক ফাঁকে বলল, আন্টি, আপনার হাতে জাদু আছে। এত দারুণ খেতে হয়েছে যে আমার পেট ভরেছে, তবে মন না। জবেদা বেগম হেসে বললে, তাহলে প্রতিদিন চলে এসো খেতে। আমি ভীষণ নির্লজ্জ, চলে আসবো কিন্তু। আচ্ছা বাবা, এসো, আমি খুশি হব। ছেলে মেয়েগুলো আজ খুব পরিশ্রম করেছে, সেজন্য জবেদা বেগম চাচ্ছেন না এমন রাত করে ফিরুক। তাই তিনি বললেন, আজ বরং সবাই থেকে যাও, সকালে ব্রেকফাস্ট করে না হয়ে যাবে। তন্ময়ের বিচ্ছু বন্ধু বান্ধব জবাব না দিয়ে তন্ময়ের দিকে তাকায়। যেমন তন্ময় মাথা দোলালে সবগুলো থেকে যাবে, আর মাথা নাড়ালে উড়মুড় করে বেরিয়ে পড়বে। খেতে খেতে অগোচরে হাসে তন্ময়। খাবার শেষ করে উঠতে নিয়ে প্রশ্ন করে, থাকতে পারবি সবাই? পারবো মানে? আলবাত পারবো। এবং খাওয়া দাওয়া করে তন্ময়ের বিছানায় চিৎপটাং হয়ে শুয়ে পড়ে এক একটা। বিছানার এক কোণে ইব্রাহিম, তো আরেক কোণে মাহিন। তাদের মধ্যে রিহান, আবার রিহানের পায়ের কাছটায় সৈয়দ। পুরো বিছানায় তাদের রাজত্ব। তন্ময় দাঁড়িয়ে তাদের সামনে। সবগুলোর উপর তার নজর। দৃষ্টি নরম, গলাস্বর মোলায়েম। সময় নিয়ে বলে সে,
খুব চিন্তায় ছিলাম, ভেবেছিলাম খুব কঠিন হবে এবার পথটা চলা, অথচ তোদের জন্য সব কিছু কেমন সহজ হয়ে গেল। ধন্যবাদ। মাহিন বিছানা থেকে ঝাঁপিয়ে চড়ে বসে তন্ময়ের পিঠে। হঠাৎ আক্রমণে তন্ময় প্রায় পড়ে যেতে নেয়, কিন্তু পড়ে না। দেয়াল ধরে নিজেকে সামলে ওঠে। মাহিন সেভাবে ভেঙচি কেটে বলে, সারা এখন এই সামান্য কিছুর জন্য ধন্যবাদ দিচ্ছিস? আর তুই যে আমাদের জন্য এত কিছু করছিস, কখনো ধন্যবাদ দিতে দিছস? হ্যাঁ বাটপার, এরপর সাহায্য করিস খালি আমারে। তো 14 গোষ্ঠী সহ আমি মাহিন ধন্যবাদ দিয়ে ভরামু, বুঝতে পারছিস? মনে রাখিস। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।